আচ্ছা, সো ক্যান্সেলেশন জিনিসটা কি? গিগের ক্যান্সেলেশন হচ্ছে যে আপনি কতগুলো অর্ডার পাচ্ছেন কোন গিগ থেকে এবং কি পরিমাণ ক্যান্সেলেশন পার্সেন্টেজ আছে ওই গিগে, এটা শো করবে আপনাকে এই জায়গায়। কোনো গিগে অর্ডার ক্যান্সেল হলে এখানে দেখাবে যে অর্ডার ক্যান্সেল আসতেছে। অর্ডার হচ্ছে আপনি কতগুলো অর্ডার পাচ্ছেন, কোন গিগে কি অর্ডার পাচ্ছেন। এই যে এখানে দেখবেন লেখা আছে লাস্ট 7 ডেজ, মানে এই স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছে লাস্ট 7 দিনের। আমি যদি দিই লাস্ট 3 মাসের, তাহলে আমাকে লাস্ট 3 মাসের এখানে আমাকে স্ট্যাটিস্টিক্স দেখাবে। আমি যদি লাস্ট 30 দিন দিই, 30 দিনের স্ট্যাটিস্টিক্স দেখাবে আমাকে, ঠিক আছে? তো আপনি এখানে দেখতে পারবেন যে 30 দিনে আমি অর্ডার কয়টা কমপ্লিট করছি কি না করছি। ক্লিকস, ক্লিকস কি? ক্লিকস হচ্ছে আপনার গিগে কি পরিমাণে ক্লিক আসতেছে। ক্লিক হচ্ছে যে মানুষ কি পরিমাণ আপনার গিগে ক্লিক করতেছে বা ভিউ করতেছে, এটা থেকে আসে হচ্ছে ক্লিকস। অর্থাৎ গিগ সার্চ রে যাচ্ছে, র্যাঙ্ক হচ্ছে এবং মানুষ ক্লিক করতেছে, ওইটাকেই কাউন্ট করা হচ্ছে। ক্লিক আসা অনেক ইম্পর্টেন্ট। ক্লিক যদি না আসে তার মানে বুঝে নেবেন যে মানুষ আপনার গিগে ঢুকতেছে না। তো ক্লিকস যদি না আসে তাহলে ধরে নিতে হবে যে আপনার গিগে মানুষ ঢুকতেছে না। কেন ঢুকতেছে না এটার পিছনে অনেক কারণ হইতে পারে। ক্লিক আসার সবচেয়ে প্রথম রিজন হচ্ছে আপনাকে অবশ্যই ক্লিক আসার আগে সার্চ লিস্টে যেতে হবে। যদি আপনি সার্চ লিস্টেই না যান, তো মানুষের সামনেই যদি না যান, তাহলে আপনি কেমনে ক্লিক পাবেন? তো সার্চ লিস্টে মানুষ কেন যায় না, গিগ কেন যায় না? টাইটেলের ভুল, ট্যাগস এ নাই ঠিকঠাক, এই জন্য গিগ র্যাঙ্ক করে না। ঠিক আছে, আপনি সামহাউ গিগ র্যাঙ্ক করলো, মানুষের সামনে যাচ্ছে, তারপরেও ক্লিক আসতেছে না। দেখবেন গিগ র্যাঙ্ক করার পরেও ক্লিক আসতেছে না, তার রিজন হচ্ছে কি? আপনার থাম্বনেল ঠিক নাই। তো আপনার ডিজাইন মানুষের পছন্দ হচ্ছে না, থাম্বনেল পছন্দ হচ্ছে না, যার কারণে মানুষ আপনার গিগে ক্লিক করতেছে না। র্যাঙ্কে আসলেই হবে না, র্যাঙ্কে যাইতে হবে। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন ঠিক রাখলে র্যাঙ্কে যাবে। র্যাঙ্কে যাওয়ার পর থাম্বনেল যদি সুন্দর হয় তাহলে মানুষ ক্লিক করবে। ক্লিক করলে আপনি সেল পাবেন, ক্লিক না করলে আপনি সেল পাবেন না। তো ক্লিক আসতেছে না, তার রিজন হচ্ছে যে আপনার থাম্বনেল সুন্দর না। সো ক্লিক অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার মানুষ কয়টা আপনার গিগে ঢুকতেছে, ক্লিক করতেছে। ইমপ্রেশন হচ্ছে আপনার ওভারঅল স্ট্যাটিস্টিক্স, আপনার গিগের ওভারঅল স্ট্যাটিস্টিক্স যেটা থাকে ওই স্ট্যাটিস্টিক্সটাকে বলা হয় ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে যে আপনার গিগের বর্তমান অবস্থাটাকে জাস্টিফাই করে ইমপ্রেশন দিয়ে। আপনার গিগের র্যাঙ্ক কেমন, ভালো না খারাপ, আপনার গিগে অর্ডার আসতেছে কিনা, আপনার গিগ মানুষ ভিউ করতেছে কিনা, এই সব কিছু মিলায় এখানে ইমপ্রেশনটা কাউন্ট হয়। ঠিক আছে, আপনি ইমপ্রেশনটা আরো ক্লিয়ারলি দেখতে পারবেন। ধরেন আমি লাস্ট 30 দিন দিয়ে আমি এখানে ক্লিক করলাম গিগের উপরে, দেখবেন নিচে স্ট্যাটাস বার শো করবে, মানে গ্রাফ। তো এই গিগের পারফরমেন্স গ্রাফ শো করে। তো এইটা হচ্ছে পারফরমেন্স গ্রাফ, এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন আপনার গিগের ইমপ্রেশন বাড়তেছে কিনা কমতেছে। তো যদি গিগের ইমপ্রেশন বাড়ে এটা খুবই ভালো। ভালো মানে হচ্ছে আপনার গিগটা মানুষের কাছে রিচ করতেছে, র্যাঙ্ক হচ্ছে, মানুষ দেখতেছে, ক্লিক হচ্ছে। হ্যাঁ, আপনি অর্ডার পাবেন, রিভিউ আসবে, এইগুলার বিনিময়ে আপনাকে ভালোভাবে ইমপ্রেশন গেইন করবেন। যত ইমপ্রেশন গেইন করবে তত ভালো, যত ইমপ্রেশন গেইন করবে তত মানুষের সামনে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ইমপ্রেশন। আপনার ইমপ্রেশন বাড়াটা স্বাভাবিক, আবার ইমপ্রেশন কমাও স্বাভাবিক। এই যে আমার বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে, এটা এর কাজ। ইমপ্রেশনের কাজই হচ্ছে বাড়া আর কমা। তার রিজন হচ্ছে আপনার ইমপ্রেশন সবসময় উপরের দিকে যাবে না। হ্যাঁ, ইমপ্রেশন আপনার বাড়তে থাকবে কিংবা কমতে থাকবে, কারণ ইমপ্রেশন কন্টিনিউয়াসলি একদিকে যায় না। ইমপ্রেশন বাড়ার রিজন হচ্ছে যে আপনি ভালো টাইটেল, ট্যাগ, থাম্বনেল সবকিছু ঠিকঠাক রাখছেন, যার কারণে র্যাঙ্কে আসছে, ইমপ্রেশন বাড়বে। মানুষ ক্লিক করতেছে, আপনার ইমপ্রেশন বাড়বে। মানুষ অর্ডার দিচ্ছে, আপনার ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, আপনি ভালো রিভিউ পাচ্ছেন, আপনার ইমপ্রেশন বাড়বে। বাট আপনি যদি রিভিউ না পান, অর্ডার না পান, সার্চ লিস্টে না যায়, ট্যাগ, টাইটেল, থাম্বনেল ঠিকঠাক নাই, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে না। দেখবেন একটু বাড়বে আবার কমবে, আবার বাড়বে আবার কমবে, আবার বাড়বে আবার কমবে। তো এই ইমপ্রেশন বাড়া কমার মধ্যেই থাকে, কিন্তু ইমপ্রেশন যত বাড়বে তত ভালো, এটা মাথায় রাখবেন। যেমন আমার স্ট্যাটিস্টিক্স দেখলে মানুষ বলতে পারবে যে আমার গিগের লাস্ট, এই যে কয় মাসের দিছি হিসাব, এটা হচ্ছে 3 মাসের। লাস্ট 3 মাসে আমার গিগের অবস্থা খুব খারাপ ছিল, গিগ ডাউন ছিল। এন্ড আপনি এই জায়গায় দেখবেন আমি এই জায়গায় গিগটাকে এডিটও করছিলাম, মে মাসে সামথিং এডিট করছিলাম। গিগ এডিট করার পরে দেখেন আমার গিগের ইমপ্রেশন ডাউন ছিল 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 ছিল, তারপরে এখন বাড়ছে, আবার কমতেছে, আবার বাড়বে। তবে ইমপ্রেশন গেইন করতেছে এবার। তো এইটা কেন হয়েছিল আমার সাথে? কারণ আমার গিগের র্যাঙ্ক ফল করছিল, তার রিজন হচ্ছে আমি লেভেল হারাই ফেলছিলাম। আমার ব্যাচ কেড়ে নিছিল, আমার গিগের ইমপ্রেশন ডাউন হয়ে গেছিল। আমি এডিট করছিলাম, আমার গিগের ইমপ্রেশন ডাউন হয়ে গেছিল, বাট তারপরে ধীরে 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 আবার বাড়ছে। টাইম লাগে আপনার গিগের ইমপ্রেশন গেইন করতে। তো ইমপ্রেশন গেইন করাটা অনেক জরুরি, যত ইমপ্রেশন বাড়বে আপনার জন্য তত ভালো। তবে মনে রাখবেন ইমপ্রেশন সবসময় এই আশা করেন না যে আজীবন ইমপ্রেশন বাড়েই যাবে বাড়েই যাবে। ইমপ্রেশন বাড়বে কমবে, এটাই এর কাজ। তবে ইমপ্রেশন যদি দেখেন যে কন্টিনিউয়াসলি বাড়তেছে না, মানে বিগত, আপনি নোটিস করতেছেন যে আপনার গিগের ইমপ্রেশন
বিগত 1-2 মাস ধরে একই জায়গায় আটকায় আছে, মানে ধরেন বাড়ে বাট র্যাডিক্যালি চেঞ্জ আসতেছে না, আটকায় আছেন একই জায়গায়, একটু বাড়ে আবার কমে আবার বাড়ে, তাইলে আপনার গিগের প্রবলেম আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। বুঝতে পারছেন ইমপ্রেশনটা কি? বুঝাইতে পারলাম ইমপ্রেশন? এখন কোয়েশ্চেন হলো যে ইমপ্রেশন যদি না বাড়ে তাহলে কি করবেন, ইমপ্রেশন যদি না বাড়ে তখন আপনার করণীয় কি? সো ফার্স্ট অফ অল, গিগ কখনো এডিট করবেন না, এটা সব সময় কান খুলে মাথার মধ্যে ঢুকায় নেন, গিগ কখনো এডিট করবেন না। হ্যাঁ, মানে কখনো বলতে আমি এখন এডিট করতে বললাম, এখন তাহলে কেন বললাম, এখন করলে কোনো সমস্যা হবে না, কারণ গিগ আপনারা এখনো অ্যালগোরিদমে র্যাঙ্কই করা নেই। হুম, নতুন গিগ খুলে 2-3 দিন 4 দিনের মধ্যে যদি আপনি ওটাকে এডিট করেন কিছু যায় আসে না। গিগ এডিট কখন করবেন না এটা সবসময় মনে রাখবেন, গিগ এডিট করা উচিত না, কখন করবেন না মানে করা উচিতই না, বাট যদি করতেই হয় তো কখন করবেন না। করার রিজন হচ্ছে যে কখন করা যাবে না, যদি আপনার গিগের ইমপ্রেশন অনেক ভালো চলতেছে, আপনার গিগ র্যাঙ্কে আছে, আপনার গিগ ভালো একটা ইমপ্রেশন ধরে রাখছে, আপনি অর্ডার পাচ্ছেন, রিভিউ পাচ্ছেন, ওই টাইমে গিগ এডিট করবেন না। গিগ এডিট করলে আপনার গিগের র্যাঙ্ক চলে যাবে, ইমপ্রেশন ডাউন হয়ে যাবে সাথে সাথে। বুঝছেন কখন গিগ এডিট করবেন না? যে গিগ ভালো র্যাঙ্ক আছে, ইমপ্রেশন আছে, চলতেছে ভালো ভালো, আপনি ওটাকে এডিট করতে যাবেন না, মনে করবেন যে এডিট করলে আরো ভালো রিয়াকশন পাবো, উল্টা খারাপ হয়ে যাবে, গিগের র্যাঙ্ক হারায় যাবে। ঠিক আছে? আচ্ছা, গিগ এডিট করবেন কখন, যখন আপনি দেখতেছেন যে আপনার গিগের ইমপ্রেশন বিগত 2-3 মাস ধরে, মানে বলবেন দেখতেছেন যে 2-3 মাস ধরে কোনো আউটপুট নাই, বাড়তেছে তো কমতেছে, বাবার বাড়ে তো বাড়ে না, কমতেছে তো কমতেই আছে, হ্যাঁ এক জায়গায় স্টাক হয়ে গেছে, তখন বুঝবেন আপনার গিগের ওভারঅল অবস্থা ঠিক নাই, তখন আপনার গিগটাকে এডিট করতে আপনি পারেন। ঠিক আছে? গিগে কি কি এডিট করবেন, যদি দেখেন ইমপ্রেশন বাড়তেছে না, সার্চ লিস্টে আসতেছে না, র্যাঙ্ক করতেছে না, তখন আপনি গিগের কি এডিট করবেন, টাইটেল চেঞ্জ করেন, থাম্বনেইল চেঞ্জ করেন, প্রাইসিং গুলার একটু ঠিকঠাক করেন, পুরাটাকে এডিট করেন, ট্যাগস গুলা, টাইটেল গুলা, ডিসক্রিপশন এগুলা খুব ভালো করে রিভাইজ করেন, চেঞ্জ করেন, একটু মডিফাই করেন। তখন 2-3 মাস পর দেখেন আপনার গিগের অবস্থা খারাপ, তখন এডিট করবেন। ঠিক আছে? বাট গিগ যদি চলতে থাকে ওটাকে এডিট করবেন না, টাচই করবেন না, স্পেশালি বেস্ট সেলিং গিগ যেটা আপনার সবচেয়ে বেশি সেল হয় ওটাতে টাচই করবেন না। আচ্ছা, এডিট করবেন 2-3 মাসে যদি কোনো আউটপুট দেখতেছেন যে নাই, 2-3 মাস ধরে একই জায়গায় আটকে আছি আমি, তখন ওটাকে এডিট করতে পারেন আপনি। বাট মনে রাখবেন, এডিট করলে দুইটা কাজ হইতে পারে আপনার সাথে, আইদার ভালো হবে নাহলে খারাপ হবে। হুম, মানে আপনি হয় পজিটিভ রেজাল্ট পাবেন না নেগেটিভ রেজাল্ট পাবেন। এটার কারণ হচ্ছে, সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে, ধরেন আপনি একটা টয়োটা করোলা গাড়ি কিনছেন, টয়োটা করোলা চিনেন? চিনেন না এমন কেউ আছেন টয়োটা করোলা? না চেনার চান্সেস অনেক কম, কারণ বাংলাদেশের সবচেয়ে কমন গাড়ি হচ্ছে টয়োটা করোলা। আর টয়োটা করোলা কিনছেন, করোলা কেনার পরে আপনি কি করছেন, ওর মধ্যে এখন ল্যাম্বরগিনির ইঞ্জিন লাগাই দিচ্ছেন, তো আপনার গাড়ির স্পিড অটোমেটিক্যালি কি হবে, অনেক গেইন করবে, ভালো হবে, আরো বাড়বে। ঠিক আছে? বাট আপনি কি করলেন, মডিফাই করার সময় ওটা উল্টা করছেন, যে করোলার ইঞ্জিন যেটা ছিল তার চেয়ে খারাপ ইঞ্জিন লাগাই দিচ্ছেন, তখন আপনার গাড়ির স্পিড উল্টা বাড়বে তো না, টাকা তো যাবেই, মডিফাই করছেন, গেছে তো গেছেই, ইঞ্জিনের স্পিড তো বাড়বে না উল্টা খারাপ হবে। সেম থিং হবে গিগের সাথে। গিগ আপনার যেই লেভেলে বর্তমানে আছে, আপনি এটাকে এডিট করলেন, এডিট করার সময় আপনি এবার যখন এডিট করছেন ভালো ভালো ট্যাগস বার করছেন, ব্যবহার করছেন, হ্যাঁ যেগুলা মোস্ট রিচ করতেছে, ভালো টাইটেল দিচ্ছেন, ভালো থাম্বনেল দিচ্ছেন, আপনার গিগের ইমপ্রেশন অনেক বাড়বে, আর এটা একটা ভালো আউটপুট পাবেন। বাট আপনি এডিট করার সময় যদি এবার ভুল এডিট করেন, বা আপনি যদি এডিট করতে যায় যে গিগের যে কন্ডিশনে ছিল তার চেয়ে খারাপ ট্যাগস ইউজ করেন, তাহলে সমস্যা হয়ে যাবে, উল্টা হবে, তখন উল্টা রিয়াকশন দেখবেন, যে গিগ আপনার কি বলবো, যে লেভেলে আগে ছিল ওই লেভেলের চেয়ে খারাপ হয়ে যাবে, উল্টা ভালো করতে যায় খারাপ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি বললাম আমি? গিগ এডিটের, গিগ এডিট করবেন না, যদি করতে হয় যখন দেখবেন যে ইমপ্রেশনে কোনো আপস এন্ড ডাউন কিছুই হইতেছে না, আটকায় গেছি, বা কোনো আপগ্রেড আসতেছে না 2-3 মাসে, তখন ওটাকে এডিট করবেন। তবে এডিট করার সময় সাবধান, ভালো ট্যাক্স টাইটেল দিয়ে এবার এডিট করবেন, নাহলে কিন্তু আগে যে জায়গায় ছিলেন ওর চেয়ে নিচে চলে আসবেন আবার। আচ্ছা,
এটা গেল। আর যদি এখন মনে হয় যে ভাই আমি লেভেল পাইছি, লেভেল বাড়ছে আমার, আমি দাম বাড়াইতে চাই আমার গিগের বা আমার প্রজেক্টের দাম বাড়াইতে চাই, সেক্ষেত্রে কিভাবে এডিট করবেন? হ্যাঁ, তখন এডিট করার বুদ্ধিটা হচ্ছে কি, মনে রাখবেন এডিট করলে আপনার গিগের র্যাঙ্ক খারাপ, এটা কনফার্ম। আপনি যেই অবস্থাতেই করেন না কেন গিগের র্যাঙ্ক খারাপ, ঠিক আছে? তো আপনি দাম বাড়াইলেও গিগের র্যাঙ্ক খারাপ, কারণ আপনি এডিট করতেছেন। তো তখন করার কি করা হচ্ছে, যে ধরেন আপনার হাতে 2-3টা অর্ডার আছে, এন্ড আপনি জানেন 2-3টা অর্ডার থেকে আপনি অ্যাটলিস্ট 2টা বা একটা 5 স্টার রিভিউ আপনি পাবেন, বা ভালো রিভিউ আপনি পাবেন, 2টা বা একটা 5 স্টার রিভিউ আপনি গেইন করতে পারবেন। তখন গিগ থেকে এডিট করবেন অর্ডার ডেলিভারি করার আগে। তো যখন আপনি অর্ডার কমপ্লিট করার আগে গিগ এডিট করবেন, আপনার গিগের র্যাঙ্ক খারাপ হবে স্বাভাবিকভাবেই। বাট যখনই আপনার অর্ডারটা কমপ্লিট হবে, প্লাস আপনি 5 স্টার রিভিউ পাবেন 2-1টা, আপনার গিগের র্যাঙ্কে একটা পুশ আসবে, একটা অটোমেটিক্যালি গিগে অ্যালগোরিদমে পুশ আসবে, যেটা নর্মালি আসবে না। বুঝাইতে পারলাম? এডিট শুধুমাত্র তখনই করবেন যদি আপনার হাতে 2-4টা অর্ডার থাকে, দেখতেছেন যে হ্যাঁ আমি ভালো একটা রিভিউ গেইন করতে পারবো এদের কাছ থেকে, ওই মোমেন্টে এডিট করে ফেলবেন, গিগের র্যাঙ্ক হারাবে। বাট যখন আপনি আবার রিভিউ টিভিউ ভালো পাবেন, তখন আবার গিগের র্যাঙ্কে ওটা ইম্প্যাক্ট আনবে। ডিলেট করে গিগ নিউ করে অ্যাড করি তাহলে প্রবলেম হবে? তখন প্রবলেম হবে কি, যে গিগের যখন একটা ব্যাক হিস্ট্রি থাকে, মানে গিগ আপনি যখন আগে ক্লিক করবেন ও অলরেডি কিছু একটা ইমপ্রেশন গেইন করে রাখে। হ্যাঁ, এডিট করলে ওই ইমপ্রেশনটা কাজে আসে, আর যখন ডিলেট করে দিবেন তখন ও জিরো থেকে ইমপ্রেশন গেইন করবে, তখন আরো টাইম বেশি লাগবে। বুঝাইতে পারলাম? গিগ ডিলেট করে কখন বানাবেন? যখন দেখবেন যে আপনি গিগ বানাইছেন, কোনো কিছুই হইতেছে না, আপডেট নাই, কোনো ইমপ্রেশনের গেইন টেইন কিছু হচ্ছে না, তখন এডিট করবেন। 2-3 মাস ওয়েট করবেন। ফাইবারের রেজাল্ট কখনো তাড়াতাড়ি আসে না, ইট টেক্স টাইম, কারণ অ্যালগোরিদমে একটা জিনিস রিচ করতে টাইম লাগে। যখন ওটা রিচ করতেছে না, দেখতেছেন যে 2-1বার এডিট করার পরে আলটিমেটলি আপনার আউটপুট আসতেছে না ওই গিগ থেকে, পরে ওটারে ডিলিট করে নতুন একটা বানাইতে পারেন। বাট ফট করে গিগ ডিলিট করে নতুন গিগ বানানোটা বুদ্ধিমানের কাজ না। অন্য গিগ থেকে দেখে করা তাহলে সমস্যা ভাই। অন্যগুলা থেকে, ও আচ্ছা, অন্যগুলা থেকে দেখে করা। হ্যাঁ, অন্যগুলা থেকে দেখে করা বলতে আপনি অন্যগুলা বলতে আপনি কই থেকে দেখছেন? গ্রাফিক রিভার বা ক্রিয়েটিভ মার্কেট এইসব জায়গা থেকে দেখে করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? মডিফাই করে যদি করেন কোনো সমস্যা নেই, বাট ফাইবার থেকে দেখে আবার লোগো বানায়েন না, তাহলে সমস্যা আছে, ঠিক আছে? আপনি স্টক মার্কেট থেকে ব্যবহার করতে পারবেন, দেখে দেখে বানান, তাহলে সমস্যা হবে না। বাট ফাইবারের থেকে দেখে দেখে বানায়েন না, তাহলে সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তবে হ্যাঁ মডিফাই করতে হবে, লোগোর ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হবেন, ওটায় মডিফাই থাকতে হবে, হুবহু লোগো কখনো দিবেন না। সো গিগের ইমপ্রেশনের কাহিনী বুঝাইছি, কিভাবে এডিট করবেন এটা বুঝছেন সবাই, কখন এডিট করবেন কখন করবেন না, বুঝতে পারলেন? গ্রেট। তবে গিগ চেষ্টা করবেন যাতে এডিট করা না লাগে, ওই জন্যই বলছি ভালো মতো বানান, এমন ভাবে বানান যাতে ওটা আর এডিট করা না লাগে। কারণ আমি নিজে আমার লাইফে গিগ এডিট করে এত ধরা খাইছি, ধরা খাইতে খাইতে এখন আমার শিক্ষা হয়েছে। এই যে আমি গিগ এডিট করছি দেখাইলাম না, এই যে দেখেন এডিট, এই যে এখানে দেখতে পারবেন, এই যে কি কি এডিট করছি দেখেন, মেটা ডেটা এডিট করছি, গিগ ডিসক্রিপশন এডিট করছি, ট্যাগ এডিট করছি, টাইটেলও এডিট করছিলাম একটু, মেটা ডেটার মধ্যে টাইটেল আছে। তো আপনার এই জিনিসগুলো এডিট করার কারণে আমার ধীরে ধীরে পরে কয় মাস পর বাড়ছে দেখেন, মে মাসে এডিট করছি আমি, জুন জুলাই মাসে যায় আমি আউটপুট পাইছি দেখেন। এই জন্য বললাম যে গিগ এডিট করলে বা গিগের একটা যে রেজাল্ট, এটা আসতে বা চাইতে আপনার একটু টাইম লাগবে। এটা তাড়াতাড়ি ফটাফট কোনো কাজ হয় না, ফাইবার একটু টাইম নেয়, অ্যালগোরিদমে র্যাঙ্ক করতে টাইম নেয়। একটু ধৈর্য রাখবেন এন্ড বুঝে শুনে এডিট করবেন। আমি যদি এই সময় ভুল ঠিকঠাক মতো এডিট করতাম না, তাহলে আমার এই জায়গায় এসে আর ইমপ্রেশন বাড়তো না, এইরকমই নিচের দিকে পড়ে থাকতাম। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, গিগ এডিট করার সময় খুবই সাবধান। আর এডিট না করাটাই বুদ্ধিমানের কাজ, একবারে বানাবেন ভালো মতো বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল গিগের ইমপ্রেশন। গিগের ইমপ্রেশন বাড়ানোর ওয়ে কি কি আছে, এই ওয়ে দেখাতে গেলে আপনাদের এবার চলে আসবে হচ্ছে প্রমোশনের পার্ট, গিগ প্রমোশন। তো গিগ কেমনে প্রমোট করতে পারবেন, যেমন আপনি যদি এখানটায় যান প্রিভিউ বাটনে, এই সরি এই তীরের তীরের এখানে আসলে দেখবেন শেয়ারের অপশন, এখান থেকে আপনাদেরকে 3টে জায়গা বলবে কোথায় কোথায় আপনি শেয়ার করতে পারবেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আলটিমেটলি তেমন গিগ শেয়ার করে কাজ হয় না, মেনলি লিঙ্কডইন, ফেসবুক, টুইটারে আপনি গিগ মার্কেটিং করতে পারবেন। ফেসবুকে কেমনে গিগ মার্কেটিং করবেন, এই যে লিঙ্কটা এখান থেকে শেয়ার কপি করে নিতে পারেন, আপনারা শেয়ারে যায় কপি লিঙ্ক করে নিতে পারেন, করে আপনি আপনার ফেসবুকে কিভাবে শেয়ার করবেন। ফেসবুকে নিজেকে প্রমোট করার অনেক ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে নিজের প্রোফাইল, নিজের প্রোফাইল থেকে আপনি গিগ গুলাকে প্রমোট করবেন। বাট মনে রাখবেন, গিগ প্রমোট করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ফ্রেন্ডস থাকতে হবে অনেক বেশি। কারণ আপনার যদি কোনো পোস্ট রিচ করাতে চান, যত বেশি ফ্রেন্ড পাবেন
তত বেশি আপনার পোস্ট রিচ করবে, ঠিক আছে? যত কম আপনি ফ্রেন্ড থাকবে তত কম রিচ করবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো ফ্রেন্ড সার্কেল যত বাড়বে রিচ তত বেশি করবে, ঠিক আছে? একটা পোস্ট করলে দ্রুত রিচ করবে, বাট আপনার যদি ফ্রেন্ডস কম থাকে রিচ কম করবে। সো নিজের প্রোফাইলে আসে এখান থেকে আপনি আপনার গিগ লিঙ্কটা শেয়ার করতে পারেন, এবং গিগ লিঙ্ক দিয়ে লিখবেন না যে এটা আমার ফাইবার গিগ দেখো, এইভাবে করবেন না। করবেন কি, ধরেন একটা নতুন কাজ আপনি বানাইছেন বা নতুন একটা কিছু ডিজাইন করছেন, একটা সুন্দর করে মকআপ করে ওটাকে আপলোড করবেন। মকআপ আপলোড করার পরে ওখানে সুন্দর করে লিখবেন যে এটা আমার নতুন একটা ডিজাইন, ইংলিশে লিখবেন যে দিস ইজ মাই নিউ ওয়ার্ক ফর এ ড্যাশ ড্যাশ কোম্পানি। হুম, ইউ ক্যান চেক মাই বিহ্যান্স, আপনি আপনার বিহ্যান্সের লিঙ্ক দিয়ে দিবেন, ফাইবারের লিঙ্কও দিয়ে দিবেন, বা ফাইবারের লিঙ্ক দিয়ে দিলেন। মানে এক কথায় নিজের থেকে একটা সুন্দর করে পোস্ট বানায় দিবেন যাতে মানুষজন ক্লিক করে, হ্যাঁ, ভিউ করবে ওইখান থেকে। তো যখনই আপনার ফাইবারের লিঙ্কে ক্লিক আসবে এখানে ট্রাফিক জেনারেট হবে। ট্রাফিক ট্রাফিক বলা হয় মানে যত বেশি ক্লিকস আসে ট্রাফিক জেনারেট হয়। যখন ফাইবার দেখবে যে আপনার এখানে ট্রাফিক আসতেছে অনেক বেশি গিগে, তখনও আপনার গিগ থেকে র্যাঙ্ক করতে হেল্প করবে, ঠিক আছে? তো নর্মালি ফাইবারের লিংক কপি করে পোস্ট করে পেস্ট করে শেয়ার করবেন না, সুন্দর করে একটা গিগ ডিজাইন থাম্বনেল সরি একটা প্রজেক্ট বানাইছেন মকআপ টাকআপ করে সুন্দর করে নিজের থেকে প্রমোট করবেন যাতে মানুষজন আপনারটাতে দেখে, ক্লিক করে। সেকেন্ড প্রমোশনের ওয়ে হচ্ছে নিজের একটা পেজ বানায় নেবেন। আমার এই যে এরকম একটা পেজ ছিল, পেজটা অনেক ভালো ছিল, বাট আমি এটাতে আলটিমেটলি কোনো কাজ আর করি না দেখা পেজ ডাউন হয়ে গেছে। 2000-এর উপরে ফলোয়ার ছিল, লাইকস ছিল, তো এটা কমে গেছে। কমার রিজন হচ্ছে আমার এটা অ্যাক্টিভ না। তো এরকম একটা পেজ বানায় আপনি কি করতে পারেন, নিজেকে প্রমোট করতে পারেন। হ্যাঁ, এই নিজের পেজ মেনটেন করতে পারেন। পেজ মেনটেন করলে দেখা যাবে যে আপনার গিগটা ভালো রিচ করবে, ভালো রিচ করবে গিগ, ঠিক আছে? সো আপনার প্রোফাইল থেকে পেজ বানায় নেবেন, পেজটাকে ভালো মতো এডিট মানে মেনটেন করবেন। ডেইলি একটা করে পোস্ট শেয়ার করলেন, একটা কাজ শেয়ার করলেন, একটা ভিডিও শেয়ার করলেন নিজের কাজের। হ্যাঁ, নিজের কাজের স্ক্রিন রেকর্ড করতেছেন, কাজ করেন, স্ক্রিন রেকর্ড করে ডিজাইন করেন, করে ওটা শেয়ার করেন, টাইম ল্যাপস করে টাইম স্পিড বাড়ায় দিয়ে শেয়ার করেন। এগুলো করলে আপনার পেজ র্যাঙ্ক করবে, মানে পেজ গ্রো করবে তাড়াতাড়ি। তাদের ক্লিকে লাভ হবে, অবশ্যই হবে। ওই যে বললাম ট্রাফিক বাড়বে, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে ওদের ক্লিকে এই ক্লিক কাউন্ট হবে, আর যাদের নাই ওদেরটাতে ট্রাফিক হয়ে দেখা যাবে যে লিড আসবে যে এত ক্লিক আসতেছে। সো ওইটা ট্রাফিক হিসেবে আসবে, বাট ক্লিক হিসেবে আসবে যাদের অ্যাকাউন্ট আছে। যেমন আমি যদি আপনার গিগে ক্লিক করি আপনার একটা ইয়া হবে, কি বলে, ক্লিক পাবেন, এই যে এই ক্লিক পাবেন। বাট মানুষ অ্যাকাউন্ট ছাড়া যদি ক্লিক করে তাহলে ক্লিক পাবেন না, বাট ট্রাফিক জেনারেট হবে, ভিউ হবে আপনার গিগের, ঠিক আছে? সো নিজের পেজ বানায় এটাকেও প্রমোট করে কাজ করতে পারেন। আরেকটা জায়গা আমি দেখাই দিই ফেসবুকে, আপনারা হচ্ছে এই জায়গাটায় যদি ফোর্সে সার্চ করেন ফাইবার গিগ প্রমোশন, এই যে এই পেজটা গিগ প্রমোশন নামে পেজ, এখানে আসে বেসিক্যালি আপনারা জয়েন করবেন এই গ্রুপে। এই গ্রুপে জয়েন করলে মানুষ গিগ প্রমোট করে। প্রমোট করে কেমনে দেখেন, প্রমোট করা বলতে ওই টাকা দিয়ে প্রমোট করা না। তো এখানে কাহিনী হচ্ছে, আমি এখানে একটা দেখাইতে পারি নাকি দেখি দাঁড়ান আপনাদেরকে, এখানে কি হয়। ফেভারিট এক্সচেঞ্জ করে। ফেভারিট এক্সচেঞ্জটা কি জিনিস, যে এই যে এখানে করছে দেখেন। তো ফেভারিট এক্সচেঞ্জ হচ্ছে যে আপনার গিগে, প্রত্যেকটা গিগে, আচ্ছা আপনাদের গিগ দিলেন না এখানে লিংক, লেটস সি, এখানে আমি দেখাই দিই। যেমন আপনার গিগটাতে আমি ওপেন করলাম, এখানে একটা ফেভারিটের আইকন দেখছেন, এই ফেভারিট এক্সচেঞ্জ করা যায়। আমি যদি ফেভারিট দিই তাহলে এটা আমার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে। এইটাই কাজ, এই যে এখানে লেখা হয়েছে গিগ প্রমোশন এন্ড এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে ফেভারিট এক্সচেঞ্জ কি। তো ফেভারিট এক্সচেঞ্জ করলে কি হয়, ওই সেম থিং, ক্লিক বাড়ে, ক্লিক বাড়ে, গিগের ইমপ্রেশন বাড়ে, প্লাস মানুষের ওই যে ট্রাফিক বাড়ে। এক কথায় ট্রাফিক বাড়তেছে আপনার গিগে। তো এখানে মানুষ কি করে, মানুষ নিজের একটা গিগে যে লিঙ্ক শেয়ার করছে, তারপরে এখানে আমি একটা বার করলাম না যে এই যে ও কি করছে, এর গিগের লিঙ্কে ক্লিক করে দেখেন আপনার ফেভারিট দিছে, আবার এও ওকে ফেভারিট ব্যাক দিয়ে স্ক্রিনশট দিয়ে দেয় যে আপনি ওকে ফেভারিট দিলেন, ও আপনাকে একটা ফেভারিট দিল। এটাতে কারো কোনো ক্ষতি হয় না, কিছু যায় আসে না। এটাতে জাস্ট যেটা হয় যে আপনার গিগের মধ্যে একটা ক্লিক বাড়ে, ফেভারিট অ্যাড হয়, এবং অ্যালগরিদমের ট্রাফিক জেনারেট হয়। যত বেশি ট্রাফিক জেনারেট হবে ফাইবার মনে করবে যে এই গিগে এত ক্লিক কেন আসতেছে, নিশ্চয়ই গিগের মধ্যে কিছু না কিছু আছে যার কারণে এত ক্লিক ভিউ হচ্ছে। তখন আপনার গিগটা র্যাঙ্ক করতে হেল্প করে, বুঝতে পারছেন? তো এখানেও আপনারা চাইলে মাঝে মধ্যে এসে গিগ প্রমোশন ফেভারিট এক্সচেঞ্জ করতে পারেন, অনেক মানুষই করে। তো আপনাদের ফেসবুকে তিনটা ওয়ে দেখা দিলাম। একটা হচ্ছে আপনারা নিজেদের প্রোফাইল থেকে নিজেদেরকে প্রমোট করতে পারেন, নিজেদের একটা পেজ বানায় ওটাকে ডেইলি মেনটেন করবেন, ওইটাতেও কাজে আসে। হ্যাঁ, তারপরে আপনারা ওই যে ফেভারিট এক্সচেঞ্জ যেটা দেখালাম, গিগ ফেভারিট গ্রুপটা ফাইবার গিগ প্রমোশন, এই গ্রুপটাতে যায় আপনারা নিজেদের গিগ লিংক দিয়ে মানুষের কাছ থেকে ফেভারিট এক্সচেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এটা করলে যেটা হবে আপনার গিগে ক্লিক বাড়বে, প্লাস ট্রাফিক বাড়বে। সেম গোজ ফর লিঙ্কডইন আর টুইটার। লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের গুগল অ্যাকাউন্ট থাকলে বেসিক্যালি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে।
কি হইলো? ঘুরে না কেন? আপনারা কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আরে নেট চলে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফেসবুকে আপনারা তিনটা ওয়েতে প্রমোট করতে পারবেন। নিজের প্রোফাইল থেকে, ফেসবুক পেজ থেকে, আর ওই যে ফাইবার গিগ প্রমোশন থেকে। সো এই জিনিসগুলো করবেন, করলে যেটা হবে যে আপনার গিগে ট্রাফিক বাড়বে। সেম থিং ফর লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনারা অ্যাকাউন্ট করবেন। গুগল থেকেই করা যায়, আপনার জিমেইল থেকে অ্যাকাউন্ট করে ফেলবেন। সো আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনার লিঙ্কডইনেও সেম থিং, ফেসবুক আর লিঙ্কডইন সেম, খালি ডিফারেন্স হচ্ছে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের জন্য, লিঙ্কডইন সবাই ইউজ করে না। হ্যাঁ, তো কি শুরু করলো রে ভাই এখন আর? ভার্চুয়াল লোকেশন এমন একটা ভান করে গুগল, যে ও আমার লোকেশন মনে হয় জানে না। আবার কি হইলো? হ্যাঁ, এখন বুঝতে পারবেন। শুনতে পাচ্ছেন কথা এখন? এখন বুঝতে পারবেন। আমার নেটে প্রবলেম করতেছে প্রচুর পরিমাণে 2 দিন ধরে। আই থিঙ্ক এখন শুনতে পারবেন। শোনা যায় কথা? হ্যালো। জি ভাই। হ্যাঁ, এই হটস্পট কানেক্ট করছি, প্রত্যেকটা দিন এই ঝামেলা করতেছে ওয়াইফাই বৃষ্টির কারণে। আচ্ছা দাঁড়ান, লিঙ্কডইনে আবার এখানে স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই। কি হইলো আমার এখানে? কি প্রোফাইল ক্রিয়েট করতে বলতেছে? বুঝলাম না আমার। কেন প্রোফাইল ক্রিয়েট করতে বলবে? আমার তো প্রোফাইল থাকার কথা লিঙ্কডইনে, আশ্চর্য ব্যাপার। এটা কোন আইডি ওপেন হইলো? আরে চলো। আমার লিঙ্কডইন প্রোফাইলের কি হইলো? দাঁড়ান, প্রোফাইল থেকে কি হয়েছে দাঁড়ান। লিঙ্কডইনে আপনার অবশ্যই কানেক্ট রেডি করতে হয়। কানেক্ট মানে হচ্ছে কানেকশন, মানে হচ্ছে ওই যে ফ্রেন্ড আর কি। সো আপনি যদি লিঙ্কডইনে নিউ নেটওয়ার্কে আসেন, এখানে আপনি কানেকশন দেখবেন। এটা কেমনে নতুন অ্যাকাউন্ট হয়েছে, যার কারণে এখানে কেউ নাই। যাই হোক, এই কানেকশনস এর এই জায়গাটায় আপনার দেখবেন ফ্রেন্ড দেখাবে যে আপনি কতগুলো কানেকশনস ক্রিয়েট করছেন। মানে আপনার এক কথায় কানেকশনস তৈরি হবে যে আপনার লিঙ্কডইন প্লাস আপনার যে ক্লায়েন্ট যারা, ওদের থ্রুতে কানেকশন গুলো রেডি করবেন। লিঙ্কডইনে কানেকশন গুলা কখনো আপনি চেষ্টা, মানে কখনো আপনি যদি চিন্তা করেন যে আমি আমার ফ্রেন্ড সার্কেল এদেরকে কানেকশনে রাখবো, তাহলে লিঙ্কডইন থেকে আলটিমেট আপনি আউটপুট গেইন করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিঙ্কডইনে কানেকশন হিসেবে তাদেরকেই রাখবেন যাদের হচ্ছে ধরেন আপনার কাজ পাওয়ার চান্সেস আছে। এই জন্য লিঙ্কডইনে একটু রিসার্চ করতে হয়। আপনি এখানে এক্স্যাক্টলি আপনি কিছু টাইপের নির্দিষ্ট মানুষকে চাইলে খুঁজে বার করতে পারবেন, যেমন এইচআর এর লোক, মার্কেটিং এর মানুষজন, এইচআর এর মানুষজন, বড় বড় কোম্পানির, তারপরে রেস্টুরেন্টের ওনার, এই ধরনের পাবলিক আপনি এখান থেকে যদি ভালো করে খুঁজেন, রিসার্চ করেন, খুঁজে বার করতে পারবেন। এগুলোর জন্য ইজিলি আমি এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করবো না। ইউটিউবে থাউজেন্ডস অফ ভিডিওস আছে ইউটিউব মার্কেটিং নিয়ে, কারণ ইউটিউব সার্চ কেমনে করতে হয় এগুলো নিয়ে খুব সহজ সহজ ভিডিওস আছে। ওইগুলো 2-4 মিনিট দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে সার্চ করতে হয়। আহামরি সার্চিং এর মানে
খুব বিশাল বড় কিছু নাই। আপনারা জাস্ট সার্চ করবেন। তবে হ্যাঁ, কাউকে কানেকশন পাঠানোর আগে অবশ্যই আপনার প্রোফাইলটা একটু সুন্দর করে সাজায় নেবেন, প্রোফাইল পিকচার দিয়ে দিয়ে ঠিকঠাক করে নেবেন, আপনার প্রোফাইলটা সাজায় গুছায় রাখবেন, এন্ড দেন কানেকশন ক্রিয়েট করবেন, যাতে আপনি ওইখান থেকে লিঙ্কডইনে কোনো কিছু পোস্ট যখন করবেন বা শেয়ার করবেন, বা লিঙ্কডইনে যখন আপনার কাজগুলো শেয়ার করবেন, যাতে মানুষজন দেখে। এবং কারা দেখে? যারা আপনার কানেকশনে আছে। আপনার কানেকশনে কারা আছে? যারা কাজ দেওয়ার মতো পাবলিক। এখন যদি আপনি বাংলাদেশের ডিজাইনারদেরকে অ্যাড করে রাখেন, সে আপনাকে কিন্তু কাজ দিবে না। আপনাকে বিদেশি কোম্পানির এইচআর, মার্কেটিং, তারপরে এই ধরনের বিজনেস ডেভেলপমেন্ট, এই ধরনের মানুষ যারা আছে, এদের সাথে আপনার কানেকশন গুলো বিল্ড আপ করতে হবে। বিভিন্ন রেস্টুরেন্টের ওনার, বিভিন্ন ছোটখাটো বিজনেসের ওনার, এদের সাথে। তাহলে কি হবে? আপনি এখান থেকে ইজিলি কাজ গেইন করতে পারবেন। এটা করার সহজ ওয়ে হচ্ছে সেম থিং, ফেসবুকে যেমনি পোস্ট করেন এখানেও এরকম পোস্ট করা যায়। যেটা ফেসবুকে বললাম যে আপনি একটা কাজ ডিজাইন করে সুন্দর করে মকআপ দিবেন, তারপরে লিখবেন যে এটা আমি বানাইছি, এই কাহিনী, এর পিছনে এইটা আমার ফাইবারের লিংক, বিয়ান্সের লিংক, আপনি দেখতে পারেন বা হায়ার করতে পারেন। এইভাবে আপনি সুন্দর করে পোস্ট বানায় পোস্ট করবেন। বাট এটা তখনই আপনার রিচ করবে যখন আপনার কানেকশনস ভালো থাকবে। যদি আপনার কানেকশনস না থাকে, বা ধরেন আপনি দেশি কানেকশন ক্রিয়েট করে রাখছেন, আমাকে অ্যাড করছেন, আপনার ক্লাসমেটদের অ্যাড করছেন, আপনার এরকম থাকলে আপনাকে কেউ কাজ দিবে না। তো লিঙ্কডইনে কানেকশন ক্রিয়েট করবেন এমন মানুষের সাথে যারা আপনাকে কাজ দিবে। তো লিঙ্কডইনে কাজ করার সহজ ওয়ে হচ্ছে কি, আপনার প্রোফাইলটা আগে ভালো মতো বানায় নেবেন, তারপরে আপনি কানেকশন সার্চ করে বার করবেন যে ওই ধরনের বিজনেস ওনার, বিজনেসের মালিক, বা এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করছেন, প্রোফাইল। এই যে 3 টাইপ 4 টাইপ এগুলা লিখবেন না, ঠিক আছে? এটা আপনার ফাইবারের গিগ না যে আপনি এগুলা ডিসক্রাইব করবেন। আপনি এখানে ডিসক্রাইব করবেন আপনার এক্সপার্টিস গুলা, যে আপনি কি পারেন, কিসে আপনি ক্যাপাবল, কোন কাজগুলো আপনি পারেন না পারেন, কি কি সফটওয়্যারে আপনার দক্ষতা আছে, এই জিনিসগুলো তুলে ধরবেন। আপনি কোন কোন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছেন, বা কারোর সাথে কাজ করছেন কি না করছেন, এই জিনিসগুলো তুলে ধরবেন। এখানে ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, লিফলেট এগুলো না তুলে ধরে সুন্দর করে আপনার ওই জিনিসগুলো তুলে ধরবেন। হ্যাঁ, ডিসক্রিপশনে আপনি চাইলে আপনার পোর্টফোলিও লিংকও দিয়ে দিতে পারেন এইখানে। তাহলে যেটা হবে, মানুষ আপনার পোর্টফোলিওতে যাইতে পারবে। ঠিক আছে? ওকে, ভালো পোর্টফোলিও এগুলো অ্যাড করছেন, ভেরি গুড। তবে ডিসক্রিপশনটা একটু ঠিক করেন, নট ব্যাড। ডিসক্রিপশনে এগুলো লেখেন না, ফ্লায়ার, ব্রোশিওর, 3 টাইপ অফ ব্রোশিওর, এই জিনিসগুলো না করে আপনি সুন্দর করে ডিসক্রাইব করেন যে আপনার এক্সপার্টিস কি, আপনি কোনটাতে বেশি দক্ষ, আপনি কি সফটওয়্যার পারেন, কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করছেন, একটু ভালো করে গুছায় লেখেন, তাইলে হবে। এগুলা গিগের মতো করে লেখেন না যে এটা পারি এটা পারি এটা পারি, এগুলো না। ঠিক আছে? আর লিঙ্কডইন নিয়ে একটু ইউটিউব ঘাটেন, ইউটিউবে বহুত ভিডিও আছে, আপনি দেখলেই বুঝবেন। তো 5-10 মিনিটের ভিডিও 2-4টা দেখলে আপনি বুঝে যাবেন যে কাহিনীটা কি লিঙ্কডইন। বাট আমার কথা হচ্ছে, আমার এই আইডিটা কই গেল? নতুন জিমেল থেকে খুললো কেমনে ও? এটাই ভাই এখন। আপনারে তো কামিং দিছি, আপনি তো আইডি খুলতে পারতেন, করতে পারতেন না। এইটা যে কই থেকে এই নতুন আইডি খুলে, এই যে নতুন আইডি খুলছে আমার, এটা কেমনে খুললো এটাই বুঝলাম না। আমার এই আইডিটা কই গেছে আল্লাহ জানে। এটাকে খুঁজতে হবে, এখন এটাকে নিয়ে বুঝতে হবে। যাই হোক, এটা গেল বেসিক্যালি লিঙ্কডইন। হ্যাঁ, এখানে আপনারা ফাইবার টাইবার শেয়ার করতে পারেন, নো বিগ ডিল। ঠিক আছে? বাট টুইটারটা ভালো মতো কাজে লাগানো যেতে পারে। টুইটার হচ্ছে ওপেন ওয়ার্ল্ড এর মতো, ওপেন ওয়ার্ল্ড গেমিং এ যেমন ওইখানে সব জায়গায় সবকিছু করা যায়, এটাও এরকম। এখানে কোনো ফ্রেন্ড লিস্ট লাগে না, ফ্রেন্ড সার্কেল লাগে না, ফলোয়ার লাগে। ফলোয়ার তখনই আপনার গেইন করবে যখন আপনি মানে অ্যাক্টিভ থাকবেন টুইটারে। ঠিক আছে? ফলোয়ার বাড়ায় নেবেন। ফলোয়ার বাড়ানোর জন্য কেমনে বাড়াবেন? আপনি ডেইলি টার্গেট নেবেন, আমি আজকে 10 জনের ফলো করবো, শেষ। ডেইলি 10টা মানুষের ফলো করবেন, অ্যাটলিস্ট আপনাকে 3-4 জন ফলো ব্যাক করবে। তো এরকম ডেইলি 10টা 10টা করে ফলো করবেন, একদিনে 50-100টা করতে যান না, আইডি ব্লক করে দিবে। সো ডেইলি ফলো করতে পারবেন মানুষকে, একটা 10টা করে ডেইলি টার্গেট নিয়ে ফলো করবেন, দেখবেন কিছুদিন পরে আপনার বেশ কিছু ফলোয়ার জেনারেট হবে। এইভাবে ধীরে 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 ফলোয়ার বাড়ে। ঠিক আছে? সো ফলোয়ার জেনারেট যখন হয়ে যাবে আপনার, তখন আপনার পোস্ট গুলো দ্রুত রিচ করবে আর কি। টুইটারে যখন পোস্ট করবেন সেম থিং, এখানেও আহামরি তেমন কিছু নাই, আপনি নর্মালি ডিরেক্টলি ফেসবুকের মতোই পোস্ট করবেন। বাট হ্যাঁ, এখানে যখন আপনারা পোস্ট করবেন, এই এক্সপ্লোরে আসবেন, এক্সপ্লোরে আসার পরে আপনার এই যে হ্যাশট্যাগ গুলো দেখতেছেন, আপনার পোস্টের মধ্যে এই হ্যাশট্যাগ গুলা রাখবেন। পোস্টের মধ্যে অবশ্যই এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। তাহলে কি হবে? এগুলোতে রিচ করবে আপনার পোস্ট গুলো অনেক বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে আপনার পোস্ট রিচ করবে এই হ্যাশট্যাগ ব্যবহার করে। আর যদি টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার না করে পোস্ট করেন,
টুইটারে পোস্ট রিচ করে না কিন্তু। হ্যাঁ, টুইটার চলাই হচ্ছে হ্যাশট্যাগের উপর। সো মাথায় রাখবেন আপনার টুইটারের পোস্টে যেন অবশ্যই হ্যাশট্যাগস গুলা থাকে। বুঝতে পারলাম? হ্যাশট্যাগ রাখতেই হবে আপনার টুইটার পোস্টে, নাহলে কিন্তু আপনার পোস্ট রিচ করবে না। ক্লিয়ার? দ্যাটস ইট। এক্সপ্লোরে আসার পর এখানে আপনি ইয়া করে দিবেন, সেটিংস থেকে যদি অন্য কোনো কান্ট্রি থেকে এক্সপ্লোরে যে ইউনাইটেড স্টেটস দিবেন। এখান থেকে কান্ট্রি সেট করা যায়, কোন কান্ট্রির হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে চাচ্ছেন। সো ইউনাইটেড স্টেটস সেট করে দিবেন, এই যে আমার যেমন সেট করা আছে। তাহলে আপনাকে ইউএস এর যেগুলো হ্যাশট্যাগ মোস্ট পপুলার চলতেছে এইসব জায়গায় পোস্ট করলেন, তাহলে আপনার পোস্টগুলো দ্রুত রিচ করবে, ইউএস এর টার্গেট করে করবেন। আরেকটা জিনিস, এখানে ডাইরেক্ট সার্চ করতে পারেন। লেটস সি, আপনি এখানে সার্চ করেন ফরসে, আমি দেখাই দিই একটা জিনিস। যে ধরেন লিখলেন আপনি এখানে আই নিড এ লোগো ডিজাইনার বা এই টাইপের কিছু একটা সার্চ করলেন। হ্যাঁ, দেখবেন এইখানে দেখেন মানুষ পোস্ট করছে, কি দেখেন একজন লিখছে, এটা কি এমবাপ্পে? এটা কি অরিজিনাল এমবাপ্পে, আসল এমবাপ্পের আইডি? ফলোইং ফলোয়ার্স না, বাট যাই হোক, কি বলছে, আই নিড এ গ্রাফিক ডিজাইনার টু ডিজাইন মি এ লোগো। এখানে লোগো চাইতেছে, ও কতক্ষণ আগে পোস্ট করছে দেখেন, 8 মিনিট আগে। তারপরে এ পোস্ট করছে 11 মিনিট আগে। দেখেন এরকম অনেক পোস্ট পাবেন আপনি টুইটারে। তো এদেরকে অ্যাপ্রোচ করবেন কেমনে? এখানে কমেন্ট করা যায়, যখন কমেন্ট করবেন বা ডিরেক্টলি মেসেজ করা যায়। হ্যাঁ, তো যখন কমেন্ট করবেন মেসেজ করবেন, অবশ্যই আপনার পোর্টফোলিও লিংক আপনি শেয়ার করবেন এবং সুন্দর করে বলবেন যে আমি এটা পারি, এই আমার পোর্টফোলিও লিংক দেখো। কারণ এখানে অনেক মানুষ কমেন্ট অলরেডি করবে। হ্যাঁ, তো ওরা কিন্তু আপনার দেখবেন যে কমেন্টসে কিন্তু অনেকেই পোর্টফোলিও লিংক দেয় না। ঠিক আছে? কমেন্ট গুলা যখন করবেন বা ডিরেক্টলি আপনি ওকে চাইলে এখান থেকে আপনি ফলো করে মেসেজও পাঠাইতে পারেন। হ্যাঁ, বা রিপ্লাইজ করতে পারেন, অনেক কাজ করা যায় টুইটারে। তো আলটিমেটলি আপনি টুইটারে যখনই ডিরেক্ট সার্চ করবেন, এখানে কাজ লিখে আপনি কাজ পাবেন। এন্ড এখান থেকে কাজ পাওয়া যায়, বাট হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে অবশ্যই পোর্টফোলিওর লিঙ্ক গুলা শেয়ার করবেন। আর এই জায়গায় এন্ট্রি নেয় পোর্টফোলিও। পোর্টফোলিও ভালো না হলে আপনি আসলে টুইটার বলেন, লিঙ্কডিন বলেন, কোনো জায়গা থেকে কোনো কুল কিনারা করে উঠতে পারবেন না। ঠিক আছে? সেই জন্য আপনারা অবশ্যই পোর্টফোলিওটাকে সুন্দর করে তৈরি করবেন, যাতে মানুষ রিচ করে। বুঝছেন? এইখানেও সেম, ফাইবারের গিগ টিক শেয়ার করেন, কাজে লাগবে। বাট মনে রাখবেন, এই শেয়ারিং টেয়ারিং অনেক বেশি পরিমাণে করবেন না। এক্সেসিভ অ্যামাউন্টে করলে তখন প্রবলেম আছে, তখন আবার ঝামেলা হয়ে যাবে। ডেইলি ধরেন আজকে ফেসবুকে করলেন, কালকে টুইটারে করেন, পরশুদিন লিঙ্কডইনে করেন। হ্যাঁ, একদিন গ্যাপ দেন, তারপরে আবার ফেসবুকে আসেন, এইভাবে করে করেন। কন্টিনিউয়াসলি করবেন না। বুঝতে পারলাম? বুঝছেন প্রমোশনের ওয়ে? এগুলা বাইরে আর কোনো প্রমোশনের ওয়ে নাই। টাকা দিয়ে যদি কেউ বলে টলে, ওইগুলা বিশ্বাস করবেন না, ওইগুলা কোনো প্রমোশনে কোনো কাম করে না। ঠিক আছে? আর ওই যে অনেকে বলে রিভিউ কিনেন, রিভিউ কিনেন, ওইগুলো ফালতু কথা। রিভিউ রিভিউ কিনে কিচ্ছু হয় না, কোনো কাজে আসবে না। সেটাই হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন, গিগ প্রমোশন, গিগের স্ট্যাটিস্টিক্স, এইগুলাই। বুঝছেন সবাই? ইনস্টাগ্রামে আসলে আপনার নিজের প্রোফাইলটাকে আপনি কাজ করে করে শেয়ার করবেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বানাবেন, সেম আইকি আইডি, মানে আইডিয়া সবগুলোর সেম। আপনার এক কথায় মোদ্দা কথা হইতেছে আপনার অনলাইন এক্সিস্টেন্স বাড়াইতে হবে। আপনি নিজেকে যত সুন্দরভাবে মানুষের কাছে এক্সপোজ করবেন অনলাইনে, যত বেশি আপনার পোস্ট রিচ করাতে পারবেন, আপনার তত কাজে আসবে। এখন আপনি এটা টুইটারে করেন, লিঙ্কডিনে করেন, ফেসবুকে করেন, ইনস্টাগ্রামে করেন, থ্রেডে করেন, হোয়াটএভার, যে কোনো মাধ্যমে যান, টিকটকেও করতে পারেন। টিকটকে ডিজাইন করে করে ভিডিও শেয়ার করেন, কাজে আসবে, ওইখান থেকেও আপনার রিচ বাড়বে। তো কোনো সমস্যা নেই যেই মার্কেট প্লেসে আপনি করেন না কেন, বাট ওভার, মানে এক্সেসিভ অ্যামাউন্টে কোনো কিছু করবেন না। ডেইলি ডেইলি পোস্ট পোস্ট পোস্ট, গিগের পোস্ট গিগের পোস্ট গিগের পোস্ট করবেন না। সুন্দর করে বুঝে শুনে করবেন। ক্লিয়ার? আজকে গিগ, কালকে ডিজাইন, তারপরে দিন আবার গিগের পোস্ট করলেন, তারপরে আবার পরপর দুইটা ডিজাইন দিলেন, ভিডিও দিলেন, গিগ দিলেন, কাজে আসবে। বাট কন্টিনিউয়াসলি একই কাজ বারবার করবেন না, তাহলে আলটিমেটলি কোনো লাভ হয় না। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ও আরেকটা কাজ আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, কমিউনিটি যে আমাদের আছে না, শিখবে সবাই কমিউনিটিতে মানুষ ডিজাইন শেয়ার করে, এটারও কাজে লাগাতে পারেন আপনি। হয়ে গেল আমাদের কমিউনিটি। এই যে কমিউনিটিতে আপনারা নিজেদের কাজ শেয়ার করবেন। হ্যাঁ, এখানে আপনারা এটা অ্যাক্সেস দিছে, আপনারা নিজেদের কাজ শেয়ার করতে পারেন। এবং শেয়ার করার পরে আপনারা হচ্ছে আপনাদের বিয়ান্সের লিঙ্ক, ফাইবারের লিঙ্ক শেয়ার করতে পারেন কাজের সাথে। শুধু ফাইবারের লিঙ্ক, গিগের লিঙ্ক শেয়ার করলে হবে না। এই যে এরা যেমন কাজ শেয়ার করতেছে না, এরকম করে আপনি শেয়ার করবেন। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে, দেখেন, দেখছেন? তো এখান থেকে যদি আপনি ভিউ পান, বেশ ভালো ভিউ পাওয়া যায় যদি ভালো ভালো পোস্ট করতে পারেন, সুন্দর করে গুছায় লেখে। কারণ অনেক মেম্বার্স আছে, সো ভিউ আপনি রিচ এখান থেকে ভালো করতে পারবেন। ঠিক আছে?
সেটা মাথায় রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল প্রমোশন। আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে আমরা যাই হচ্ছে একবারে গিগের যে ম্যাচিং সিস্টেম অর্ডার এখানে চলে আসি। সো এটা হচ্ছে বলতে পারেন ফাইবারের লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এরপরেও আছে বাট এটা সবচেয়ে লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক। এটা বলা হচ্ছে ম্যাচিং সিস্টেম। হ্যাঁ, ফাইবারের ম্যাচিং সিস্টেম। এই যে আমরা আসছে দেখেন কিছুক্ষণ 7 ঘন্টা আগে ম্যাচ। ম্যাচটা কি? ম্যাচিং সিস্টেমটা এখানে কোথায় আছে যেন? আর্নিং প্রোফাইল, ওটাকে তুলে দিছে ম্যাচিং সিস্টেমের অপশনটা, তুলে ফেলাইছে। আচ্ছা, সো ম্যাচিং সিস্টেমটা কি জিনিস? ম্যাচিং সিস্টেম আগে ফাইবারে যেটা হইতো আপনার মানুষ পোস্ট করতো জবে, দেন ওটাতে আপনি বিট করতেন, দ্যাটস ইট। ঠিক আছে, বাট এখন ম্যাচিং সিস্টেম চলে আসছে, ম্যাচিং। তো এখানে কি হয়, মানুষ এখন নর্মালি জব পোস্ট করে না যে আপনি ওটাতে প্রপোজাল পাঠাবেন, বিট করবেন, কাজ দিবেন, এরকম না। এখন সিস্টেম হয়ে গেছে ম্যাচিং। ম্যাচিং বলতে কি? ম্যাচিং আপনার গিগের সাথে ম্যাচ করে আপনার সামনে অটোমেটিক বিল্ট ইন ফাইবারই প্রপোজাল পাঠাবে আপনাকে। তার মানে কি দাঁড়াইলো? ধরেন আপনার একটা গিগ বানাইছেন লোগো, হুম, আপনার লোগোর গিগ আছে, মিনিমাল লোগোর গিগ। তো কোনো একটা ক্লায়েন্ট ফাইবারে এসে জব পোস্ট করলো যে আই নিড এ মিনিমাল লোগো ডিজাইন, এত টাকা এই বৃত্তান্ত লেখে টেকে ও জব পোস্ট করলো। তো এটা ফাইবার কি করবে? এবার জবটাকে ডিরেক্টলি পোস্ট করে না, ফাইবার কি করে, ও দেখবে যে আপনার এই ক্লায়েন্টটা যে জব পোস্ট করলো এই জবটার সাথে রিলেটেড সিমিলার বা রিলেটেড গিগ কোনগুলো আছে। যেমন ক্লায়েন্ট যদি জব পোস্ট করে মিনিমাল লোগোর এবং আপনারও যদি একটা গিগ থাকে মিনিমাল লোগোর, তখন ফাইবারই আপনাকে ম্যাচিং দেখবে যে গিগের সাথে আপনার ক্লায়েন্টের কাজের ম্যাচ হচ্ছে। তখন ফাইবার আপনাকে কি করবে? প্রপোজাল পাঠাবে এই যে এইভাবে, আপনাকে মেসেজ পাঠাবে এইভাবে, যে নোটিফিকেশন পাঠাবে, ইটস আ ম্যাচ, উই থিঙ্ক ইউ আর আ গ্রেট ফিট ফর দ্য ব্রিফ। তার মানে এই যে একটা ম্যাচিং আসছে আমার গিগের সাথে মিলে, এই জন্য আমাকে এটা পাঠাইছে, এইটাকে এবার আমি পোস্ট প্রপোজাল পাঠাবো। যেমন এই দেখেন ক্লায়েন্টের নাম, ব্রিফ পাঠাইছে, কিসের কাজ? ফ্লায়ার ডিজাইনের কাজ। কারণ আমার সাথে কেন আমাকে দিছে এটা? কারণ আমার ফ্লায়ারের গিগ আছে, যার কারণে আমাকে এটা সে পাঠাইছে। বুঝছেন? সো ফ্লায়ারের গিগ থাকার কারণে আমি এটা পাচ্ছি। এখন আপনার যদি গিগ না থাকে তাহলে আপনি কি ম্যাচিং পাবেন বলেন দেখি? আপনার যদি গিগ বেশি না থাকে বা না থাকে, একটা দুইটা থাকে, আপনি কি ম্যাচিং পাবেন বলেন দেখি? পাবেন, কিন্তু অনেক কম পাবেন। একটা গিগে দেখবেন অনেক কম, ধরেন মাসে এক দুটা ম্যাচিং আসতেছে। এই জন্যই আপনাদেরকে বলছি যে গিগ থাকতে হবে বেশি, কারণ এখন সব ম্যাচিং সিস্টেম করে দিছে। এই ক্লায়েন্ট ফাইবার ফ্লায়ার ডিজাইনের আন্ডারে কাজ দিছে ফাইবারে, আমার ফ্লায়ার ডিজাইনের গিগ আছে দেখে আমার কাছে এই ব্রিফটা আসছে। আমার কাছে যদি এই ফ্লায়ার ডিজাইনের গিগ না থাকতো তাহলে কিন্তু এই ব্রিফ আসতো না। ক্লিয়ার? তো আপনারা এখান থেকে কি বুঝলেন? বুঝলেন এইটাই যে আপনাদের 7টা গিগ বানাইতে দিবে। এই জন্যই আমি বারবার আপনাদেরকে বলছিলাম যে 7টা ডিফারেন্ট ক্যাটাগরিতে 7টা গিগ বানাবেন। তাহলে যেটা হবে যে আপনি 7 ক্যাটাগরিতে 7টা গিগ বানাইলে 7টা ক্যাটাগরিতে থেকে আপনার ম্যাচিং আসার চান্সেস আসবে। বুঝলেন? যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনার গিগস থাকে, যদি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ফাইবারে পোস্ট হয়, তখন আপনার ম্যাচিং আসার চান্সেস অনেক বাড়বে। আর ম্যাচিং আসলে এবার আপনি একে প্রপোজাল পাঠাইতে পারবেন। প্রপোজাল কিভাবে পাঠায় দেখেন, প্রপোজাল রাইটিং কেমনে প্রপোজাল লিখতে হয় ক্লায়েন্টকে। ম্যাচিং সিস্টেমটা বুঝছেন? কি ম্যাচিং সিস্টেমটা বুঝাইতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া। ওকে, সো আপনার কিন্তু গিগ থাকতে হবে, নাহলে কিন্তু ক্লায়েন্টের কাজের সাথে যদি আপনার ওই গিগ না থাকে, ম্যাচ না করে, আপনাকে কিন্তু দিবে না। তো এই জন্য গিগ লাগবেই, যদি গিগ না থাকে আপনি আসবেন না। তো দেখেন এখানে এটাতে দেখাই যে প্রথমে আপনাকে ম্যাচ পাঠাবে, দেখেন ইয়োর সার্ভিসেস অ্যান্ড প্রাইসিং আর পারফেক্ট ফিট ফর দিস বায়ার ব্রিফ। মানে আপনার সার্ভিস প্রাইস সব যদি ঠিকঠাক থাকে তখন আপনি একটা কি পাবেন? ম্যাচিং পাবেন, ব্রিফ আপনার কাছে এরকম নোটিফিকেশন আসবে। এরপরে আপনি রিভিউ করবেন ব্রিফ। হ্যাঁ, ইউ উইল ফাইন্ড অল দ্য ডিটেলস টু প্রিপেয়ার এ কাস্টম অফার। আপনাকে সব ডিটেলস বলবে এখানে, এই যে বলতেছে কি লাগবে না লাগবে সব বলতেছে। এরপরে আপনাকে কি করতে হবে? সেন্ড অ্যান অফার। আপনি ওকে একটা অফার পাঠাবেন বা প্রপোজাল পাঠাবেন যে হ্যাঁ আমি তোমার কাজ করে দিব, এটা 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 দিব, এত টাকা নিব, এতদিন সময় নিব, আর তোর যদি কাজ ভালো লাগে আমাকে অর্ডার দাও। তো এই আর কি, এই প্রপোজাল পাঠানো, এই প্রপোজালটাই লিখতে হবে সুন্দর করে যাতে ক্লায়েন্ট আপনার প্রপোজালের রেসপন্স করে বা রিপ্লাই দেয়।
ঠিক আছে? তো এখানে দেখেন এর কাজটা কি কি বলছে, বিউটি ইন্ডাস্ট্রির কাজ, কসমেটিক্স এর কাজ, মার্কেটিং ম্যাটেরিয়াল বানাইতে হবে, মানে ফ্লায়ার ট্লায়ার বানাইতে হবে। হ্যালো এভরিওয়ান, we are an all natural beauty soap company and are in search of someone that will be able to assist in creating marketing flyer, কি বানাইতে হবে, ফ্লায়ার, ফর মাই ফান্ড রেজিং ক্যাম্পেইন। তার মানে ও একটা ক্যাম্পেইন চালাবে ফান্ড রেজিং, যেটার জন্য ও কি বানাবে, ফ্লায়ার্স বানাবে। ম্যাটেরিয়াল শুড বি, মানে ফ্লায়ার শুড বি সার্টেন টেক্সট দ্যাট উইল বি প্রোভাইডেড, টেক্সট প্রোভাইড করে দিবে, বলে দিচ্ছে। ফটোগ্রাফস উইল বি প্রোভাইডেড, ছবি প্রোভাইড করে দিবে। প্লিজ ভিজিট দ্য বিলো প্ল্যাটফর্ম লিঙ্ক হুইচ দ্য ক্যাম্পেইন উইল বি হেল্ড, এই লিঙ্কে যাইতে বলছে যেখানে ক্যাম্পেইন হবে। সো যদি কোনো লিঙ্ক বা অ্যাটাচমেন্ট থাকে মাস্ট বি ঘুরে দেখবেন। তো আমরা যাই ওই লিঙ্কে, দেখি কি আসতেছে। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য জব উইল গো লাইভ অন 15th অগস্ট, মানে 15 তারিখে এটা লাইভ হয়ে যাবে, তার আগে ওকে কাজ দিতে হবে। ইফ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট মি উইথ ইয়োর ওয়ার্ক, উইথ ইয়োর ওয়ার্ক উইল বি ভ্যালুডেড, মানে আপনার ওই যে ওয়ার্ক উইল বি ভ্যালুড মানে কি 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 চাইছে আপনার কাছে, এবার বলেন তো। কন্ট্যাক্ট মি উইথ ইয়োর ওয়ার্ক, এটা দিয়ে কি চাইছে আপনার কাছে? পোর্টফোলিও। বুঝছেন পোর্টফোলিওর ভ্যালু? গুড। ভ্যালু বুঝবেন একটু পরে, কয়েকদিন পরেই বুঝবেন যে পোর্টফোলিওর মানে ইম্পর্টেন্সটা কি। We understand the quality comes at different levels. We are looking for someone that can only provide a high quality of work but also be willing to work with us, as there will be multiple campaign and jobs that will require similar knowledge and experience. Okay. Regards Josie. ওর নাম দিয়ে দিছে, ওর নাম হচ্ছে জোজি। ওকে, এবার আমরা ওকে প্রপোজাল পাঠাতে পারি, ঠিক আছে? ফাইন। ওর প্রপোজাল হচ্ছে $50, একটা ফ্লায়ার বানাই দিতে হবে। ওকে, আমি প্রপোজাল পাঠাবো। তার আগে আমি এখানে দেখি ওরা যে ইভেন্ট ক্যাম্পেইনটা করতেছে এটা কিসের ক্যাম্পেইন। কি স্টার্ট ইওর সোপ মেকিং, আচ্ছা সাবান বানানোর ক্যাম্পেইন টাইপের সামথিং, নিজের থেকে ঘরে বসে সাবান বানানো টাইপের ক্যাম্পেইন। এই যে তেল দিয়ে ময়শ্চারাইজার দিয়ে সাবান বানানোর ক্যাম্পেইন। আচ্ছা, ভেরি গুড। A back to basic soap brand based in Seattle that uses quality local materials and method and formula is simple, fat and light is equal to soap. Okay. আচ্ছা ফাইন, প্রপোজাল পাঠাই। তো যখন মানুষকে প্রপোজাল দিবেন, প্রপোজাল দেওয়ার আগে ভালো মতো প্রপোজাল লেখার স্টাইল বুঝে নেবেন। প্রপোজাল কিভাবে লিখতে হয় দেখেন, প্রপোজাল লেখার স্ট্রাকচার হচ্ছে এটা, একটা সিম্পল স্ট্রাকচার আমি এখানে বানায় রাখছি। স্ট্রাকচারটা ভালো করে বুঝেন। প্রপোজাল কাউরে কোনোদিন কপি পেস্ট মারে লিখবেন না, একটা টেমপ্লেট বানায় রাখবেন, ওইটাকে এডিট করে কপি পেস্ট মারে পাঠাবেন, ওটাও করবেন না। প্রপোজাল সুন্দর মতো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে নিজ হাতে লিখে পাঠাতে হবে প্রতিটা বার। কপি পেস্ট করলে কাজ আসে না, বলে দিলাম আগেই। সো ফার্স্ট অফ অল গ্রিটিংস জানাবেন, গ্রিটিংস বা একটা আইকিচি ওয়ার্ড দিবেন, যেমন আমার গ্রিটিংস দিতে হবে এই জায়গায়, কারণ ও অলরেডি কি বলে দিছে, ওর নাম বলে দিছে। সো আমি বলতে পারি হাই জোজি, শেষ, নাম দিয়ে দিলাম, গ্রিটিংস শেষ। তারপরে হোয়াট ক্লায়েন্ট রিকোয়ার্স, এই জায়গাটায় আমি ক্লায়েন্টকে বুঝাবো কি জানেন, যে ক্লায়েন্ট যেটা চায় আমি ওকে ওইটাই বুঝাবো। তার মানে আমি ক্লায়েন্টকে বুঝাবো কি, যে ও একটা মার্কেটিং ম্যাটেরিয়াল, একটা ফ্লায়ার চাইছে, হ্যাঁ, যেটা আমি বানাই দিব, ও আমাকে ছবি ফটোগ্রাফ দিয়ে হেল্প করবে, যেটা আমাকে 15 আগস্টে লাইভ যাবে তার আগেই ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, আমি ওকে আমার পোর্টফোলিওর লিঙ্কও দিব যেটা ও চাইছে, ঠিক আছে? আর এখানে ও বলছে যে মাল্টিপল ক্যাম্পেইন হবে। সো আমরা একটা কথা উল্লেখ করতে পারি যে আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ গাইস ফর আ লং টাইম, বা আই এম উইলিং টু ওয়ার্ক অন সেভারাল প্রজেক্টস, বা আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ ইন ফিউচার অ্যাজ ওয়েল। এভাবে আপনি বলতে পারেন, মানে ওকে বুঝাবেন যে আমি তোমার সাথে আরো কাজ করতে চাই। এই কথাগুলোকে আমরা এখান থেকে বার করতে পারি। তো আপনি ক্লায়েন্টের কথাগুলোকে ক্লায়েন্টকে ঘুরে বলবেন, কারণ নতুন কিছু বলার নাই, প্রপোজালে কেউ নতুন কিছু বানায় লেখে না। ক্লায়েন্টের কথা ক্লায়েন্টকে বলবেন, এটা দিয়ে দুইটা বেনিফিট হয়। যখন আপনি ক্লায়েন্টের কথা ক্লায়েন্টকে ঘুরায় বলবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট বুঝে দিবে যে হ্যাঁ আপনি ওর প্রপোজালটা ফার্স্ট অফ অল পড়ছেন পুরোটা, আপনি কপি পেস্ট করেন নাই। আর দ্বিতীয় যেটা ও বুঝবে সেটা হচ্ছে যে আপনি মানে ক্লায়েন্ট যা চাইছে আপনি সেটা বুঝছেন, মানে ক্লায়েন্টের কথা বা রিকোয়ারমেন্ট আপনি বুঝছেন। আপনি যদি ওর কথায় ওকে সুন্দর মতো বুঝায় দেন, তখন ওর দুইটা জিনিস ক্ল্যারিফাই হয়ে যায়, যে এক, ও আপনার মানে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ এই ফ্রিল্যান্সার আমার এই পুরোটা পড়ছে, বায়ার রিকোয়েস্টটা বা প্রপোজাল পড়ে ডেবিট করছে। আর সেকেন্ডলি, সে আমার কাজ কি করতে হবে সেটা বুঝছে। এটার
যাতে ক্লায়েন্টকে বুঝে, এই জন্য আমরা ক্লায়েন্টের কথাকেই ক্লায়েন্টকে ঘুরে বলবো। আর প্রপোজালে কখনো নতুন করে কিছু লেখা থাকে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে আপনি দিবেন হোয়াট আই উইল প্রোভাইড। এবার ক্লায়েন্টকে আপনি বলবেন যে তোমাকে আমি তোমার এই কাজগুলো তো করে দিবই, এবং এইগুলোর সাথে সাথে আমি তোমাকে এই ফাইল অফার করব, এই কোয়ালিটির হবে, এত রিভিশন দিব, এই সেই। মানে আপনি যা যা প্রোভাইড করবেন সুন্দর করে এক দেড় লাইনে লিখে দিবেন। প্রপোজাল কখনো বড় করবেন না। তারপরে বলছে কি অ্যাবাউট মি। এবার আপনি আপনার সম্পর্কে বলবেন যে আমি এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমি ওয়েল এক্সপেরিয়েন্স, এন্ড আমি জানি আমি তোমার এই কাজের জন্য বেস্ট ফিট বা পারফেক্ট ম্যাচ। দ্যাটস ইট। এরপরে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিয়ে শেষ করে দিবেন। রিগার্ডস। ও পোর্টফোলিও লিঙ্ক চাইছে বলে আমি পোর্টফোলিও দিব এমনটা না। যদি কেউ নাও চায় তাও আপনি দিবেন, এটা আপনার একটা অ্যাডভান্টেজ যে আপনি মানুষকে আপনার পোর্টফোলিও দেখাইতে পারতেছেন। যদি কেউ চায় তো মাস্ট দিবেন, যদি না চায় তাও দিবেন। ঠিক আছে। তো এখন এই প্রপোজালটা যখন লিখবেন মাস্ট বি কিওয়ার্ড বের করে নেবেন যে কি কি আমরা হাইলাইট করে লিখবো। সো প্রথমে আমরা বলবো যে হাই জোজি, গ্রিটিংস আমরা দিয়ে দিলাম হাই। তারপরে আমরা কি বলবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে রিফেস করব, যেমন ও কি চাইছে ভালো করে পড়ে আরেকবার আইডিয়া নিয়ে নেন। কি অ্যাসেস উইথ ক্রিয়েটিং মার্কেটিং ফ্লায়ার, ও চাইতেছে কি মার্কেটিং ফ্লায়ার, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওর মেইন টাস্ক হচ্ছে মার্কেটিং ফ্লায়ার। কিসের জন্য? ফান্ড রেজিং ক্যাম্পেইনের জন্য, দ্বিতীয় কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, ও টেক্সট বা প্রোভাইড ছবি করে দিবে, এটা আমরা একটু উল্লেখ করতে পারি, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। হ্যাঁ। প্ল্যাটফর্ম লিংক যেতে বলছে, আমরা এটাকেও হাইলাইট করতে পারি যে আমরা তোমার লিংক প্ল্যাটফর্ম ঘুরে দেখছি, এটা আমরা হাইলাইট করতে পারি 3 নম্বর কিওয়ার্ড হিসেবে। এবং 4 নম্বর কিওয়ার্ড হইতেছে আমরা এই যে 15 আগস্টের আগে, 15 আগস্টে লাইভ যাবে, আমি তার আগে তোমাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ওর কথা থেকে বার করছি। আমার কথা কি বুঝছেন আমি কিওয়ার্ড গুলো কিভাবে বের করছি মানুষের প্রপোজাল থেকে? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই। এখন একে প্রপোজাল পাঠাবো, দেখেন ওর কথায় ওকে ঘুরায় লিখে পাঠাবো। তো কি করবেন, ক্রিয়েট অফার। কোন গিগের আন্ডারে অফার নিব? ফ্লায়ারের আন্ডারে দিলাম। সিঙ্গেল পেমেন্ট নিব, এককালীন পেমেন্ট। হ্যাঁ, মাইলস্টোন আমি পরে বুঝাবো, এখন এটা নিয়ে মাথা ঘামায় না, মাইলস্টোন আরো এক জায়গায় পাবো। তো আমরা সিঙ্গেল পেমেন্ট নিচ্ছি। কত ডলারের কাজ ছিল? $50 কাজ, দিলাম। দেওয়ার পর ডাইরেক্ট এখানে প্রপোজাল আপনি পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ। তো আমরা এখান থেকে প্রপোজাল লিখবো যে কি হাই, ওর নাম দিয়ে দিলাম জোজি, বানান ভুল করেন না আবার। হ্যাঁ। এবারে আমি লিখবো ওর কথাগুলো, দেখেন আমাদের প্রথম কাজ কিন্তু শেষ, গ্রিডিংস এর পার্ট শেষ। এবার এখানে ওকে রিকোয়ারমেন্ট গুলো লিখবো, দেখেন হাই। এরপর লিখবো হচ্ছে দেখেন এইভাবে যে আই ক্যান সি দ্যাট ইউ নিড এ মার্কেটিং ম্যাটেরিয়াল, ওর কথা আমার কথা না, ফর ফান্ড রেজিং ক্যাম্পেইন, ওর কথা, একটাও আমার কথা না। হুম। পরে বানানে আমরা এগুলো ঠিক করবো, গ্রামারলি আছে আপনাদের, গ্রামারলি এক্সটেনশন দিয়ে আমি এগুলো ঠিক করে দিব পরে। ইউ নিড এ মার্কেটিং ম্যাটেরিয়াল ফর ফান্ড রেজিং ক্যাম্পেইন, এক লাইন শেষ। আর কি কি ছিল জানো কিওয়ার্ড? ভুলে গেছি। এই যে কথা বললে মনে থাকে না। দাঁড়ান। 15 আগস্টের আগে। 15 আগস্টের আগে আরেকটা ছিল কি, টেক্সট ছবি দিয়ে দিবে, পোর্টফোলিও লিঙ্ক। আচ্ছা। তো এবার আপনি ওকে লিখবেন যে ফান্ড রেজিং ক্যাম্পেইনের জন্য মার্কেটিং ম্যাটেরিয়াল দিব। আই ক্যান হেল্প ইউ গেট এ flyer design before August 15th, which is the deadline of the project. I can see you will provide me with the text and images which will help the design না, এভাবে না লিখে which is very helpful লিখে দিই আমরা। ঠিক আছে। ও যে আমাদেরকে ছবি দিবে, এটা দিবে, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। দ্যাটস ইট। ওর কথাই আমি এখন পর্যন্ত ওকে বলছি, আমি নিজে কিন্তু কিছুই বলি নাই। ঠিক আছে। ওকে। এরপরে আমরা কি বলবো, এরপরের ফেজ আমি তোকে কি কি দিব, হোয়াট আই উইল প্রোভাইড। আই উইল প্রোভাইড ইউ উইথ
সোর্স ফাইল দেব, এডিট, সরি বড় হাতে লিখে ফেলেছি, এডিটেবল পিডিএফ জেপিজি ফাইল, হ্যাঁ, which will be হাই রেজলিউশন। ওরা কিন্তু হাই রেজলিউশন হাই কোয়ালিটির কথা বলছিল এক জায়গায়, রেজলিউশন অ্যান্ড প্রিন্ট রেডি, ঠিক আছে। সো আমি এখন পর্যন্ত ওর কথাগুলাই ওকে বলতেছি ঘুরায় ঘুরায়, এবং আমি এবার আমার এখানে বললাম কি যে আমি তাকে কি কি দিব। এবারে অ্যাবাউট মি দেখেন, আমার সম্পর্কে বলবো, আই অ্যাম, নিচে চলে আসেন ইন্টার দিয়ে, এখানে লেখেন হচ্ছে আই অ্যাম ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর several years and না, মার্কেটিং ইন্ডাস্ট্রি, আরে মার্কেটিং সামনে লেখা ফেলাইছি আমরা, for several years, so I will be the best fit for the project, ঠিক আছে। এবার আমি যে বললাম না আমি সেভারাল ইয়ার্স নিয়ে কাজ করতেছি, আমার সম্পর্কে এতটুকুই বলবো, এর চেয়ে বেশি বলবেন না। নিজের সম্পর্কে কখনো প্রপোজালে ইতিহাস লিখবেন, এটা সবসময় মাথায় রাখবেন। তো আপনি আপনার সম্পর্কে যখন 1 লাইন 1.5 লাইন বলে দিবেন, এরপরে আপনি যে বলছেন ওকে যে আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, এটার প্রুফ করবেন আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্ক দিয়ে। এবার আপনি ওকে এখানে বলবেন ইউ ক্যান অলসো চেক মাই পোর্টফোলিও। এবার আপনি ওকে লিংক দিবেন এখানটায় আপনার be.net/ আপনার বিহান্সের লিংক মুখস্থ করে ফেলাবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম আমার পোর্টফোলিওর লিংক, হ্যাঁ। আই অ্যাম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ ইন দিস প্রজেক্ট and also in future projects. এখানে আমি এই লাইনটা দিয়ে কি বুঝাইলাম, এই লাইনটা দিয়ে আমি তাকে বললাম যে ও যে বলছে না লং টার্ম জন্য কাজ করাতে চাইছে, মনে আছে বলছিল আরো প্রজেক্ট আসবে এই টাইপের, এই লাইনটা দিয়ে আমি ওকে এটা বুঝাইলাম যে আমি তোমার এই কাজের জন্য ইন্টারেস্টেড, প্লাস ফিউচারে যে প্রজেক্টস গুলো আসবে এটার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। এবং লাস্টে আমরা এখানে এন্ট্রি দিব হচ্ছে রিগার্ডস, আর কিন্তু নাই কোনো সেকশন বাকি, পোর্টফোলিও লিংক দিয়ে শেষ, এবার দিয়ে দেবেন রিগার্ডস, আপনার নাম, ঠিক আছে। দ্যাটস ইট, এইটুকুই হচ্ছে প্রপোজাল রাইটিং। এখানটায় আপনার এবার গ্রামাটিক্যাল যে সকল ভুল ত্রুটি আছে এগুলো ঠিক করবেন, এখানে যেখানে মিস্টেক আছে এগুলো ঠিক করে দিলাম আমরা, গ্রামারলি এক্সটেনশনের কারণে এগুলো দেখা গেছে, বানান টানান ভুল আর নাই, মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে আমাদের প্রপোজাল, ঠিক আছে। আমাদের যখন এখানে প্রপোজাল রাইটিংটা শেষ হয়ে যাবে, আপনার এখানে বুঝাই দিছেন ওকে আপনি কি কি প্রোভাইড করবেন, কি না দিবেন, এভরিথিং সবকিছু যখন বলা শেষ, এবারে আপনি এখানে প্রপোজালটা ক্রিয়েট করবেন। এইটাই মেইন টাস্ক। এখানে প্রপোজাল বানানোটা ইজ নো বিগ ডিল, ডিল হচ্ছে যে আপনি ওকে কিভাবে লেখে কনভিন্স করতেছেন, কারণ এই মেসেজটার উপরে বেস করে ডিপেন্ড করবে যে আপনাকে ও কাজ দিবে কি দিবে না, বুঝতে পারছেন। প্রপোজাল রাইটিং এর সময় খুবই সাবধানতা বজায় রাখবেন, এলোমেলো উল্টাপাল্টা এলোপাতারি কোনো কথা বলবেন না, কারণ কথা বলার দরকার নাই আপনার। আপনারা এরকম সুন্দর একটা ছোট্ট একটা স্ট্রাকচার ফলো করবেন যে প্রথমে হাই হ্যালো জানাবো, তারপরে ও যা যা চাইছে ওইগুলা বলবো, তারপরে বলবো কি, তারপরে বলবো যে আমি হচ্ছে যে আমি তাকে কি কি দিব, তারপরে আপনি বলবেন অ্যাবাউট মি, আপনার সম্পর্কে সুন্দর করে তুলে ধরবেন যে আপনি কে কি করতেছেন, হ্যাঁ, তারপরে আপনার পোর্টফোলিও লিংক দিবেন, প্লাস থ্যাংক ইউ জানা দিবেন, শেষ, ঠিক আছে। এন্ড এইটা সুন্দর করে গুছায় লিখবেন, অবশ্যই গুছায় লিখবেন। যদি দেখেন ক্লায়েন্ট সুন্দর করে বড় করে ডিসক্রাইব করে ও প্রপোজাল দিছে ক্লায়েন্ট, তখন আপনিও সুন্দর করে বড় করে লিখবেন। যদি দেখেন ক্লায়েন্ট ছোট করে প্রপোজাল দিচ্ছে বা মানে যে কাজটা করাবে ওটা ডিসক্রিপশন ছোট করে লিখছে, তাহলে ছোট করে লিখবেন। এটা রিজন হচ্ছে ক্লায়েন্ট যদি তার কাজ ছোট করে বুঝায় তার মানে ওর হাতে টাইম কম, ওকে বড় করে প্রপোজাল লিখে দিলে ও পড়বে না। আর যদি ক্লায়েন্ট বড় করে লেখে তার মানে বুঝবেন ওই ক্লায়েন্ট সুন্দর কথা গুছায় বলে, গুছায় লেখে, তোকেও গুছায় রিপ্লাই দিবেন। এটা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে বেসিক ট্রিক। এরপরে যখন আপনার প্রপোজাল লেখা হয়ে যাবে
এবার এখানে আসবেন নাম্বার অফ রিভিশনস, আমরা দিব 20টা, কারণ এর চেয়ে বেশি এখানে আনলিমিটেড অপশন নাই। দিলাম ডেলিভারি টাইম, আপনাকে এবার হিসাব করতে হবে, 15 আগস্ট বলছে না, তাহলে কয়দিন আছে আমাদের হাতে? 1 2 3 4 5, মেলা দিন আছে। সো আপনি এখানে হাতে 3 4 দিন রেখে দিয়ে দেন, দিলাম 4 ডেজ, উইদিন 4 ডেজ ডেলিভারি দিব। কত টাকা বলছিল? $50, দিয়ে দিলাম $50। অফার এক্সপায়ার্স ইন, এটা দিলে কি হবে? এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, এই একদিন দিয়ে দিলাম না, এই একদিনের মধ্যে যদি একসেপ্ট না করে তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে, আরও একসেপ্ট করতে পারবে না, তো এই জন্য এটা বন্ধ রাখবেন, এটা দিবেন না অফার এক্সপায়ার। রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, এই রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি গিগে যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছেন ওইটা ওকে জিজ্ঞাসা করবে। যেমন আপনার এই গিগে বানানোর সময় যে রিকোয়ারমেন্ট গুলো আপনি সাবমিট করছেন, ওই রিকোয়ারমেন্ট গুলো ওকে জিজ্ঞাসা করবে, এবং ওই রিকোয়ারমেন্ট না দেয়া পর্যন্ত অর্ডার চালু হবে না। ওই যে ম্যান্ডেটরি দিয়ে রাখছিলাম না আমরা এক জায়গায়, রিকোয়ার্ড অপশনটা টিক চিহ্ন, ওই রিকোয়ার্ড এর মানে হচ্ছে যতক্ষণ ওই রিকোয়ারমেন্ট না দিয়ে রাখবে দিবে ততক্ষণ অর্ডার চালু হবে না। তো এই গিগে যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছেন, মানে যেই গিগ দিয়ে বিট করবেন, ওই গিগে যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে এগুলো ওকে জিজ্ঞাসা করবে, যতক্ষণ না ওইগুলো সাবমিট করবে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার চালু হবে না। এটাই হচ্ছে রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, এর টিক চিহ্ন রাখবেন। এবার আপনি ওকে দিবেন, কি কি দিবেন? আমরা দিব প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডবল সাইডেড হলে ডবল সাইডেড দিয়ে দিই যেহেতু $50, কাস্টম গ্রাফিক দিব, সোশ্যাল মিডিয়া দিব, কমার্শিয়ালি ইউজ দিব, দ্যাটস ইট। এগুলো ফাইল তাকে দিব। বুঝছেন প্রপোজাল লিখবেন কিভাবে? সবাই কি বুঝতে পারছেন প্রপোজাল রাইটিং? দেখেন, এটা প্রপোজাল লেখা হলো, সেন্ড অফার দিয়ে দিবেন, অফারটা চলে যাবে প্রপোজাল। এখনো প্রপোজাল এই যে অফার ক্রিয়েটেড হয়ে গেছে, এখনো একসেপ্ট করলে আপনার অর্ডার চালু হবে। আপনি যদি গো টু ইনবক্স দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমি এই যে ক্লায়েন্টকে যে ব্রিফের সাথে আমার এই যে রিপ্লাইটা এখানে আসছে, দেখেন ব্রিফের অনুযায়ী আমি তাকে রিপ্লাই দিছি, ক্লায়েন্ট 2 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, এখন আর অ্যাক্টিভ নাই। সো রিপ্লাই দিছি, এই যে অফার হয়ে গেছে, ওর কাছে এখানে উইথড্র নাই, ওর কাছে এখানে একসেপ্ট অফার আছে, একসেপ্ট করলে অর্ডার চালু হয়ে যাবে। যেমন এই যে ক্লায়েন্ট, একেও আমি প্রপোজাল লিখে পাঠাইছিলাম, এই দেখেন এই যে প্রপোজাল ছোটখাটো করে সুন্দর করে লিখে পাঠাইছি, ও এটা আমাকে এর কথাও বলছে, ক্লায়েন্ট আমার সাথে কনভারসেশন করছে, ঠিক আছে? তো এইরকম আর কি, ক্লায়েন্ট কিন্তু কনভারসেশন করবে আপনার সাথে, বুঝাতে পারলাম? এই হচ্ছে প্রপোজাল রাইটিং। তবে এটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক, কারণ ম্যাচিং যদি আপনি এখান থেকে অর্ডার নিতে না পারেন, এটা খুবই রেয়ার কেস যে আপনাকে ক্লায়েন্ট ডাইরেক্ট অর্ডার দিবে, যদি গিগ খুবই ভালো না হয়, তাহলে খুব রেয়ার কেস যে আপনি ডিরেক্টলি আপনার গিগ থেকে অর্ডার পাবেন। সো এই জন্য অনেক গিগ বানাইতে হয়, 7টা গিগ বানানোর চেষ্টা করবেন, মিনিমাম 6টা বানাইতেই হবে, নাহলে ম্যাচিং পাবেন না। ম্যাচিং যখন পাবেন, অবশ্যই যখনই ম্যাচিং আসবে সাথে সাথে রেসপন্স করবেন, আমার মতো এত 7 ঘন্টা পর করেন না, তাহলে কাজে আসবে না। ম্যাচিং আসার সাথে সাথে রেসপন্ড করবেন, যাতে ও আপনাকে রিপ্লাই করতে পারে, আমার মতো আর এত দেরিতে করবেন না, আমি এটা শুধু করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সাথে সাথে ম্যাচিং এর রিপ্লাই করবেন, সুন্দর করে প্রপোজাল লিখবেন। প্রপোজাল যদি উল্টাপাল্টা লেখেন, ভালো মতো সাবমিট না করেন, আপনি কাজ পাবেন না। কারণ এখন একমাত্র রাস্তা এইটাই বাকি আছে ফাইবারে কাজ পাওয়ার জন্য নিউ সেলারদের। যদি গিগ থেকে ডিরেক্টলি অর্ডার আসে এটা আপনার কপাল, যদি না আসে তাহলে একমাত্র ভরসা হচ্ছে আপনার এইটাই, ঠিক আছে? তো এখান থেকে আপনার অর্ডার নিতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল প্রপোজাল। এখন এই প্রপোজালটাই আবার দেখেন কিভাবে আসে, এখানটায় একই জিনিস আবার ঘুরে আসছে। আমরা এবার কাস্টম অফার আমি আপনাদেরকে দেখাই দিই। আজকে মোটামুটি ফাইবারে অর্ধেক মানে 70-80% শেষ করে দিব, দেখেন। তো আপনারা এখানে ফাইবারে অর্ডার আসার রাস্তা হচ্ছে দুইটা, দুইটা না, একটা দুইটা তিনটা, তিন ভাবে অর্ডার আসে ফাইবারে। প্রথম অর্ডার হচ্ছে আপনি যে গিগ বানাইছেন, প্যাকেজ বানাইছেন, ডাইরেক্ট ওখান থেকে অর্ডার দিয়ে দিবে একজন, ডাইরেক্ট ওখান থেকে অর্ডার পাবেন। 2 নাম্বার হচ্ছে এই যে প্রপোজাল ম্যাচিং আসবে, আপনি এখান থেকে ম্যাচিং এ প্রপোজাল দিবেন, লিখবেন, আপনাকে এসে অর্ডার দিবে, পাবেন। 3 নাম্বার হচ্ছে আপনাকে ডিরেক্টলি মেসেজ দিবে এবং আপনার সাথে কথা বলবে, যেমন এই যে এই ক্লায়েন্ট আমার সাথে ডাইরেক্ট মেসেজ দিছে, ও আমাকে প্রপোজালও দেয় নাই, আমাকে কোনো কোনো কিছু বলে নাই, ডাইরেক্ট আসে আমার সাথে কথা বলছে, এই যে এখানে আসছে, প্রথমে দেখাই দিই শুরু থেকে।
এই যে ও আমাকে মেসেজ দিছে এই কাজ করতে হবে, আমি দেখলাম, দেখে রিপ্লাই দিলাম হ্যাঁ কি করতে হবে না হবে, ওর সাথে কথা বললাম, কথা বলে দাম দর আমি এখানে ঠিকঠাক করছি যে কত টাকা নিব না নিব, কত দিন লাগবে, কত পেজ লাগবে, এই যে দেখেন আমি ওকে বলছি। তো সবকিছু ওর সাথে ডিসকাস করা যখন হয়ে গেছে, তারপরে আমি ওর কাজটা করছি, কাজ করে ডেলিভারি দেওয়ার পরে মানে কাজ করে দেখাইছি যে এই ডিজাইন করছি দেখো, ও যখন বলছে হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি ওকে কাস্টম অফার পাঠাইছি। ঠিক আছে, এই কাস্টম অফার ও অ্যাকসেপ্ট করছে, তারপরে আমি ওকে ডেলিভারি দিয়ে দিছি। বুঝছেন? থার্ড ওয়েটা কি? প্রথম ওয়ে তো ডাইরেক্ট গিগ থেকে আপনার কাছে ডাইরেক্ট অর্ডার চলে আসবে, যে প্যাকেজগুলো বানাইছেন ওখান থেকে। 2 নম্বর ম্যাচিং থেকে আপনি বিড করবেন, বিড মানে ম্যাচিং থেকে যে বিড করবেন বা প্রপোজাল পাঠাবেন, এখান থেকে ক্লায়েন্ট অর্ডার দিবে। আর 3 নম্বর হচ্ছে ক্লায়েন্ট এসে আপনার সাথে ডাইরেক্ট মেসেজিং এ কথা বলবে যে হ্যাঁ হাই রবি, এটা 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 কাজ আছে, তুমি করবা কিনা পারবা কিনা, তারপর ডিসকাস করবে কতদিন লাগবে, কত টাকা লাগবে, কত টাইম লাগবে, কি করতে হবে না করতে হবে, সবকিছু বলবে। কথা বলা হয়ে গেলে দেন আপনি তাকে একটা প্রপোজাল পাঠাবেন, এই যে এখানটায় প্রপোজাল পাঠাবেন। কাস্টম অফার বলা হয় এটাকে, কাস্টম অফার বলে। আমি আপনাদেরকে যখন কি মানে ফাইবার শুরু করছি তখন বুঝেছিলাম কাস্টম অফার, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টকে একটা প্রপোজাল পাঠানো অফার, ওটা অ্যাকসেপ্ট করবে, তারপর আপনি ডেলিভারি দিবেন। এই কাস্টম অফার কেমনে পাঠায়? ক্লায়েন্টের সাথে ধরেন আপনি কথা বলছেন, সবকিছু ঠিকঠাক, ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে 3 দিনে একটা ফ্লায়ার বানিয়ে দিতে হবে, $30 কাজ, আপনি এবার ওকে প্রপোজাল পাঠাবেন। এই প্রপোজালটা কেমনে পাঠায় দেখেন, সেম আপনারা যেটা পাঠাইছি ওইখানে, এটাও সেম কাহিনী। ক্রিয়েট অ্যান অফার ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করার পরে ওই যে সেম এখানে আপনাকে বলবে কোন গিগের আন্ডারে অর্ডার নিতে চাও, আমি বললাম ফ্লায়ারের কাজ, ফ্লায়ারের আন্ডারে নিব। সো এখানে আপনাদের সাবস্ক্রিপশন আসবে না, আপনাদের আসবে সিঙ্গেল পেমেন্ট বা মাইলস্টোন। এই দুইটা আমাদের ওই প্রপোজাল পাঠানোর সময় আসছিল, দুইটা একই জিনিস, ওইখানে যা পাঠাইছেন এইখানেও তাই, সিঙ্গেল পেমেন্টে আসবে। এইখানে আসার পরে ওই একই ইন্টারফেস, নতুন কিছু নাই। এইখানে আমরা কিন্তু ওই সময় ম্যাচিং এ এখানে কি লিখছিলাম, প্রপোজাল লিখছিলাম, বাট এই জায়গায় কিন্তু আপনার প্রপোজাল লেখার দরকার নাই, কারণ আপনি এখানে ক্লায়েন্টের সাথে অলরেডি কথা বলেই নিছেন। সেখানে প্রপোজাল লিখবেন না, এখানে লিখবেন, যেহেতু আপনি ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কথা বলছেন, তো আপনি ক্লায়েন্টের সাথে এখানে ডিরেক্টলি যা যা কথা হয়েছে তাই লিখবেন। আপনি এখানে লিখবেন হাই হিয়ার ইজ দ্য, আমি ধরে নিচ্ছি আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়ে গেছে মেসেজিং এ। তো এবার ওকে কাস্টম অফারটা কিভাবে পাঠাবেন, এখানে লিখবেন ওইটাই, যে হিয়ার ইজ দ্য কাস্টম অফার ফর দ্য ফ্লায়ার ডিজাইন। এক পেজ হলে উল্লেখ করে দেবেন, এক পেজ, 2 পেজ হলে উল্লেখ করবেন 2 পেজ, আমি লিখতেছি না, হইলে উল্লেখ করে দিবেন ফর দ্য ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, আই উইল প্রোভাইড ইউ সোর্স ফাইল, যা যা দিবেন আর কি বলবেন, সোর্স ফাইল, জেপিজি অ্যান্ড পিডিএফ বললেন। হ্যাঁ, প্লিজ অ্যাকসেপ্ট দ্য অফার so that we can start our project, দিয়ে লাস্টে লিখবেন হচ্ছে থ্যাঙ্কস। তো এখানে কিন্তু ওই যে ম্যাচিং এ যে আপনি প্রপোজাল লেখে এমনি কিন্তু লিখতে হয় না, ঠিক আছে? তো এখানে লিখবেন যে আপনি ক্লায়েন্টের সাথে যেহেতু অলরেডি কথা বলে ফেলছেন আগে থেকেই, সো আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন যে হাই, এটা কাস্টম অফার, এই তোমার সাথে যা কথা হয়েছে এইগুলাই, ঠিক আছে? লিখলেন এইগুলা ফাইল দিব, অ্যাকসেপ্ট করো, আমরা কাজ শুরু করব। এরপরে রিভিশনের সংখ্যা দিয়ে দিবেন 20টা, কারণ এর বেশি যায় না। ডেলিভারি টাইম ওর সাথে অবভিয়াসলি আপনার কথা হয়েছে, যেহেতু আপনাকে বলবে যে কয়দিনে লাগবে, আপনি জিজ্ঞেস করে নেবেন, ধরেন 3 দিন বলছে, 3 দিন। কত টাকা, এটাও কোনো কথা হয়ে যাবে, সো লিখবেন $30 ধরে নিলাম আমরা। অফার এক্সপায়ারি ডেট সেট করবেন না। রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট, এটা টিক চিহ্ন রাখবেন, কারণ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দেওয়া পর্যন্ত অর্ডার চালু হবে না, আর রিকোয়ারমেন্ট ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না, সেটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপরে আপনি ওর সাথে যা যা হচ্ছে আপনি যা যা দিবেন এখানে টিক চিহ্ন দেবেন, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, যা যা দিবেন আর কি টিক চিহ্ন দিয়ে অফার পাঠায় দিবেন, ঠিক আছে? অফার পাঠায় দিলে এই যে এখানে যেমন গেছে না, এইরকম সেম একটা প্রপোজাল ওর কাছে যাবে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কি, ওর কাছেও গেছে এই যে এই জায়গাটায়। এই যে যাওয়ার পরে ও অফার অ্যাকসেপ্ট করছে, এই যে এই জন্য এখানে লেখা আসছে অফার অ্যাকসেপ্টেড। অফার অ্যাকসেপ্ট করলে অর্ডার চালু হয়ে যাবে, এবার আপনি কাজ করে ডেলিভারি দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে কাস্টম অফার, 3 নম্বর ওয়ে অর্ডার পাওয়া। কাস্টম অফারটা বুঝছেন সবাই? এটা এক্স্যাক্টলি সেম থিং প্রপোজাল পাঠানোর মতোই, খালি পার্থক্যটা কই? পার্থক্য হচ্ছে এই জায়গাটার লেখাটা। প্রপোজালে আমরা সুন্দর করে ক্লায়েন্টকে কনভিন্স করার মতো মেসেজ দেই যে তোমার এই কাজ আছে, আমি করে দিব, এই ফাইল দিতে হবে, এটা এটা করে দিব, প্রপোজাল যেমন লেখে। আর যখন আপনি ক্লায়েন্টের সাথে কাস্টম অফার পাঠাবেন, সো এগুলো তো কথা অলরেডি ক্লায়েন্টের সাথে আপনার হয়ে গেছে, সো জাস্ট আপনি এখানটায় লিখবেন যে
তোমাকে আমি এইটা এটা এটা হচ্ছে কাস্টম অফার, এই যে এটা জন্য, যে ব্রোশিওরের জন্য, লোগোর জন্য, ফ্লায়ারের জন্য, হোয়াট এভার, এটার জন্য আমি তোমাকে এই এই ফাইল দেবো, এই অফারটা অ্যাকসেপ্ট করো যাতে আমরা কাজ শুরু করতে পারি। দ্যাটস ইট, দিয়ে থ্যাংক ইউ দিয়ে পাঠিয়ে দিই। ক্লিয়ার কাস্টম অফার? সবাই বুঝছেন? অনেকজন ক্লাস করতেছে আজকে, 17টা আইডি দেখতেছি আমি। ডেলিভারি মেসেজ পাঠায় দেয়, ডেলিভারি মেসেজ পাঠায় দেয় মানে? না, ডেলিভারির ওয়ে আলাদা, ডেলিভারি আমি দেখাবো পরে। এখন আজকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে অর্ডার পাওয়া, ডেলিভারি পরে দেখাবো। বিয়ান্সে আমাকে একজন একটা মেসেজ দিয়েছিল আর তার লোগো লাগবে বলছিল, আর তার ফার্মেসি ওয়েবসাইট ঘুরে দেখতে বলছিল, লিংক দিছিল, বলছিল কত টাকা নিব জানতে চাইলো, আর কয় দিনে দিতে পারবো জানতে চাইলো। আমি 3 ঘন্টা পরে এসে রিপ্লাই দিছি, 20-25 দিন হয়ে গেল যে আর বিয়ান্সে আসে না, আর মেসেজও সিন করে না, এরকম আছে ভাই। তো ভাইয়া বিয়ান্সে অর্ডার অ্যাকসেপ্টের নিয়মটা, বিয়ান্সে অর্ডার অ্যাকসেপ্ট, বিয়ান্স তো মার্কেট না ভাই, বিয়ান্সে অর্ডার কেমনে অ্যাকসেপ্ট হবে? বিয়ান্সে কোনো অর্ডার অ্যাকসেপ্ট না, ওর সাথে কথা হওয়ার পর পেমেন্ট আপনাকে ডাইরেক্ট আপনার পেমেন্ট নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট, বা আপনার পেওনিয়ারে। বিয়ান্সে কোনো পেমেন্ট মেথড, অর্ডার সিস্টেম এগুলো নাই, বিয়ান্সে অর্ডার মর্ডার করা যায় না, এটা জাস্ট কমিউনিকেশনের মাধ্যম একটা। বেহান্স থেকে ফাইবারে নিয়ে আসা যাবে না, যে ফাইবারে এসে যাবে, আমারে? হ্যাঁ বলতে পারেন যে তুমি ফাইবারে অর্ডার করো, এটাও হ্যাঁ। বলতে পারেন, আরো সেফার। কারণ দেখা যাবে লোগো দেওয়ার পর গেছে গা ক্লায়েন্ট, তখন কি করবেন? আচ্ছা, এই গেল কাস্টম অফার। কাস্টম অফারের মধ্যে আরেকটা অপশন পাবেন মাইলস্টোন, যেটা তখন আমি বলতেছিলাম। দেখেন, ক্রিয়েট অ্যান অফারের মধ্যে যায় আমরা আবার ওই একই জায়গায় চলে আসছি। দিবেন একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন। এবার মাইলস্টোনের প্রসেস, মাইলস্টোনের সিঙ্গেল পেমেন্টের বিষয়টা আলাদা। সিঙ্গেল পেমেন্ট হচ্ছে যে আপনি দেখেন, গেট পেইড ইন ফুল আফটার ইচ অর্ডার ইজ কমপ্লিটেড। আপনি কাজ করে ডেলিভারি দিবেন, ডেলিভারি অ্যাকসেপ্ট হবে, তারপর পুরো টাকাটা আপনাকে একবারে দিয়ে দিবে। আর মাইলস্টোন হচ্ছে ওয়ার্ক ইন গ্র্যাজুয়াল স্টেপ এন্ড গেট পেইড ফর ইচ কমপ্লিটেড মাইলস্টোন। মানে ধাপে ধাপে কাজ কমপ্লিট করবেন, ধাপে ধাপে টাকা নিবেন। এটা হচ্ছে মানে দুইটা মাধ্যমটা কিরকম, ধরেন আপনি একটা 3 তলা বিল্ডিং বানাবেন, একটা হচ্ছে সিঙ্গেল পেমেন্টে আছে আপনার কাছে, মানে কন্ট্রাক্টর বললো যে আমি পুরো 3 তলা বিল্ডিং কমপ্লিট করে দেবো, তারপর আপনি আমাকে পুরো টাকা একবারে দিবেন। আবার আরেকটা কন্ট্রাক্টর আছে যে আপনাকে বলতেছে মাইলস্টোনের কথা, যে আমি এক একটা করে তলা আপনার তৈরি করে দিব, মানে 1 তলা বানাই দিব, আমাকে 1 তলার টাকা দিয়ে দিবেন, 2 তলা বানাই দিব, 2 তলার টাকা দিয়ে দিবেন। পরে লাস্টে যখন আমি 3 তলা কমপ্লিট করে দেবো, আপনি তখন শুধুমাত্র 3 তলার টাকাটা দিবেন। মানে কিস্তি সিস্টেম আর কি, কিস্তি তো বুঝেন আপনারা, কিস্তিতে কাজ করে দিবেন, কিস্তিতে টাকা নেবেন। তো এই মাইলস্টোন প্রসেসটা তখনই অ্যাক্টিভেট হয় যখন আপনার অনেক বড় অর্ডার হয়। একটা দুইটা ছোটখাটো অর্ডার, 50, 100, 200 টাকার অর্ডারে এই মাইলস্টোন তৈরি করার কোনো মানে নাই। অর্ডার যদি মানে 1000, 900, 800, 700, 500, 600 এরকম হয়, বড় প্রজেক্ট হয়, তখন আপনার মাইলস্টোন ক্রিয়েট করবেন। ঠিক আছে, কন্ট্রাক্ট বেস কাজ ওই আর কি, কন্ট্রাক্ট বেস এইটাও, বাট এটাতে টাকা একবারে পুরোটা দিবে, আর এখানে টাকা আপনাকে অল্প অল্প কাজ করে দিবেন, অল্প অল্প টাকা দিবে। তো মাইলস্টোন যখন বানাবেন, এখানে আমরা ধরে নিচ্ছি ক্লায়েন্টের সাথে আপনার কি কি কথা হয়েছে। ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে আহ 3টা ফ্লায়ার বানাই দিবা, ধরেন সে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে 3টা ফ্লায়ার বানাই দিবা, প্রত্যেকটা ফ্লায়ারের জন্য আমি তোমাকে 100 টাকা করে দিব, টোটাল কাজ হবে 300 টাকার, এবং এক একটা ফ্লায়ার বানানোর জন্য আমি তোমাকে 3 দিন করে সময় দিব, টোটাল কাজ হবে 9 দিনে। ঠিক আছে, তো এখন আপনি কাজটা সিঙ্গেল পেমেন্টে নিলে কি হবে, আপনি 9 দিন ধরে 3টা ফ্লায়ার বানাবেন একবারে, তারপর 9 দিন পর একসাথে সবগুলোকে ডেলিভারি দিবেন, 3টা ফ্লায়ার একবারে ডেলিভারি দিবেন, 9 দিন পরে টাকা আপনাকে একবারে সম্পূর্ণ 300 টাকা দিয়ে দিবে। বাট মাইলস্টোনে কি করতে পারবেন, যে আপনি ওকে বলতে পারবেন যে আমি এক একটা করে ফ্লায়ার বানাবো, তোমাকে ডেলিভারি দিব, তুমি 100 টাকা করে আমাকে দিবা, শেষ, এটাই। তো মাইলস্টোনে গেলাম। এবার সেম ডিসক্রাইব ইউর অফার, আপনি এখানে এবার ওকে বলবেন, হাই, হিয়ার ইজ দ্য custom offer for the sorry for 3 flyers. I will deliver, বলে দিবেন, you the flyer step by step বা gradually, gradually মানে step by step আর কি, এক বাই এক, এক কথায় যাই বলেন না কেন। ঠিক আছে, I will provide you, এগুলা লিখবেন, যা যা লিখতে হয়, এটা 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 দিব। হ্যাঁ, প্লিজ accept the offer so that I can deliver the files, so that we can start the project. দ্যাটস ইট। ওইগুলো কমন কথা, এগুলো লিখতেই হবে আপনাকে। তবে আগে ক্লিয়ার করে দিবেন এটা কাস্টম অফার 3টা ফ্লায়ারের জন্য, তবে অবশ্যই মাইলস্টোন ক্রিয়েট করার আগে ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন।
যে আমি ধাপে ধাপে কাজ করব, ধাপে ধাপে টাকা দিব, বুঝাই দিবেন আগে। 3টা ফ্লায়ার বানাইতে হবে, কোনো সমস্যা নাই, তবে আমি গ্র্যাজুয়ালি কাজ করব। একটা ফ্লায়ার বানিয়ে দিব, একটা টাকা দিবা, 2টা ফ্লায়ার বানিয়ে দিব, 2টা নাম্বার টাকা দিবা, 3 নম্বর ফ্লায়ার বানিয়ে দিব, 3 নম্বরের টাকা দিবা। ক্লিয়ার করে নিবেন মাইলস্টোন যাওয়ার আগে। এরপরে আপনি এখানে আসবেন, মাইলস্টোন তৈরি করবেন। এখানে আপনি লিখবেন ফার্স্ট ফ্লায়ার, লিখলাম। কয়েকদিনের রিভিশন, কতগুলা রিভিশন দিব? আনলিমিটেড। ডেলিভারি কয়দিনে বলছিল? 3 দিনে। দেন 3 দিন। কত টাকা দিবে? এটা ডেলিভারি দিলে 100 টাকা দিবে। দিয়ে আপনি এখানে ডিসক্রাইব করতে পারেন, আই উইল ডেলিভার ইউ দ্য ফার্স্ট ফ্লায়ার। প্রথম মাইলস্টোনে আমি কি করব? প্রথম ফ্লায়ারটা ডেলিভারি দিব, সেভ। এবার সেকেন্ড মাইলস্টোন ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি এখানে লিখবেন হচ্ছে সেকেন্ড ফ্লায়ার। বাদ বাকি সবকিছু সেম। রিভিশন হচ্ছে, এই দেখেন ক্লায়েন্ট রিপ্লাই দিছে, যেটাকে আমরা মাত্র প্রপোজাল পাঠাইলাম না, এই দেখেন রিপ্লাই দিছে সাথে সাথে, দেখছেন? প্রপোজাল ভালো হইলে এরকম রিপ্লাই পাবেন, আর প্রপোজাল যদি ভালো না হয়, প্রপোজাল পাঠাবেন ঠিকই, কেউ আর রিপ্লাই দিবে না আপনাকে। সো ডিসক্রাইব ইউর অফার, এখানে আপনি লিখবেন হচ্ছে আই উইল ডেলিভার ইউ দ্য সেকেন্ড ফ্লায়ার। এবার 3 নম্বর ফ্লায়ারের এবার 3 নম্বর মাইলস্টোন করলাম, এখানে লিখবো হচ্ছে ফাইনাল ফ্লায়ার। রিভিশন নাম্বার আনলিমিটেড, ডেলিভারি টাইম 3 দিন, প্রাইস হচ্ছে $100। এখানে আপনি লিখবেন যে আই উইল ডেলিভার ইউ দ্য লাস্ট ফ্লায়ার বা ফাইনাল ফ্লায়ার, যাই বলেন না কেন, দিয়ে সেভ। এখন দেখেন আপনার টোটাল প্রজেক্ট হচ্ছে 3-3-3, টোটাল 9 দিনের প্রজেক্ট, 100-100-100 করে $300 প্রজেক্ট। প্রজেক্ট পুরোটা একটাই হবে, কিন্তু অর্ডার একটাই হবে, বাট ডেলিভারি আপনি 3বারে দিবেন। বুঝাইতে পারলাম? বাদ বাকি এখানে এই যে এগুলো সেট করবেন, কি দিবেন না দিবেন, দিয়ে অফার পাঠিয়ে দিবেন। অর্ডার একটাই হবে, সেম থিং। এরকম একটা প্রপোজাল যাবে, ও অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। একটা অর্ডারের মধ্যে 3টা ধাপ তৈরি হবে। প্রথম কাজ করবেন, ডেলিভারি দিবেন। দ্বিতীয় কাজ করবেন, ডেলিভারি দিবেন। তৃতীয় কাজ করবেন, ডেলিভারি দিবেন। প্রত্যেকবার টাকা ক্লিয়ার হতে চলে আসবে 14 দিনের জন্য। বুঝছেন? মাইলস্টোন আর সিঙ্গেল পেমেন্ট, এই দুটা কি ক্লিয়ার সবার? জি ভাই। দেখি এই কি বলছে। Thank you for your interest. I am currently unavailable but will review tonight each profile. মানে এই যে each profile মানে যারা বিট করছে সবাইকে দেখবে ও। The project will start August 5th. I will be keeping in touch throughout before making the decision. Thank you once again. আমি এখন সুন্দর করে লিখে দিই, you are welcome. That's it. আরেকটা কথা লিখে দিতে পারি, সেটা হচ্ছে looking forward to hearing from you. মানে লুকিং ফরওয়ার্ড মানে আমি তোমার সাথে ফিউচারে কথা বলার জন্য মানে আশা রাখলাম আর কি। ঠিক আছে? সো ভালো কমিউনিকেশন ইজ মানে কি। এখন দেখি অর্ডার দেয় কিনা। অর্ডার দিলে তো কাজ পাবো, $50 একটা কাজ। আমি বিট করতাম না এটা, লাকিলি আপনাদেরকে দেখাতে যাই আমি আজকে বিট করছি। লাকিলি দেখছেন না, এটা রেসপন্স আসলে 7 ঘন্টা আগে, আমি করি নাই। আমি সাধারণত এরকম ম্যাচিং এ পাঠাই না, বাট পাঠাইলে কাজ আসে। হ্যাঁ, তবে আসে এই একটাই রিজন, এই যে এইটা প্রপোজাল, রিজন এইটাই। ভালো মতো লিখবেন, ম্যাচিং এ কাজ পাবেন, নাহলে নাই। কারণ আমার মতো আরো মানুষ ওকে প্রপোজাল পাঠাবে, কনভিন্স করতে হবে ওকে। ওকে ফাইন। সো এই গেল সিঙ্গেল পেমেন্ট আর কাস্টম অফার। সো ফাইবারে অর্ডার নেওয়ার প্রসেস কয়টা বলেন দেখি? কয়ভাবে আপনি অর্ডার পাইতে পারেন ফাইবারে? 3 ভাবে। ভেরি গুড। সো প্রথমটা কি? প্রথমটা কই থেকে অর্ডার আসবে? ডিরেক্টলি ডাইরেক্ট কই থেকে অর্ডার আসবে? গিগ থেকে। ভেরি গুড। সেকেন্ড অর্ডার আসার ওয়ে কি বলেন দেখি? সেকেন্ড ম্যাচিং। ম্যাচিং থেকে, রিকোয়েস্ট থেকে। মানে আপনি এই যে আমরা যেমন পাঠাইলাম একটা ম্যাচিং, দেখলেন না, রিপ্লাই করলো, এরকম আর কি। হ্যাঁ, ও দেখে দেখে যদি ও আমার প্রপোজাল পরে ওর ভাল লাগে, পোর্টফোলিও দেখে ভাল লাগে, তাহলে আমাকে অর্ডার দিবে। দ্যাটস ইট, ডিফারেন্ট। তারপরের প্রসেস আর কি। আর থার্ড প্রসেসটা কি? ডাইরেক্ট মেসেজ দিবে আপনাকে, কাস্টম অফার। হ্যাঁ, সো ক্লায়েন্ট ঘুরতে ঘুরতে আপনার আইডিটা পাইছে, আপনার ডিজাইন ভালো লাগছে, মেসেজ দিবে, হাই রবি তুমি এটা করতে পারবা কিনা, এটা আছে এত দিনে। তখন আপনি কথা বলে বলে কনভিন্স করে ওই কাস্টম অফার পাঠাবেন। এখন আপনার বড় কাজ হলে মাইলস্টোন করে নেবেন, ভাগ করে নেবেন। আর একবারে নিলে সিঙ্গেল পেমেন্ট দিয়ে কাজ নেবেন। সো এখন পর্যন্ত আমরা কি বুঝলাম? মোদ্দা কথা,
যে আমরা অ্যাকাউন্ট বানাইলাম ফাইবারে, গিগ বানাইলাম, আমরা কিভাবে অর্ডার পাবো এটা দেখলাম। হ্যাঁ, এখন কিন্তু অর্ডার কেমনে হ্যান্ডেল করবো এটা দেখি নাই, ওটা আমি দেখাবো আপনাদেরকে। ওটা আজকে দেখাই দিব নাকি নেক্সট ক্লাসে দেখাবো? আবার আজকে ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, আর ভালো লাগতেছে না আমার অ্যাকচুয়ালি শরীরটা, মানে অর্ডার পাইলে কি হবে আর কি। আচ্ছা দাঁড়ান, আমি আগে চিন্তা করি আর বাকি আছে কি আমাদের। অর্ডার পেজটা বাকি আছে মেইনলি। অর্ডার পেজে আমরা কি কি করব এটা বাকি আছে। প্রপোজাল দেখাই দিছি আপনাদের, গিগ দেখাই দিছি, মেসেজিং বাটন গুলা এগুলা, কাস্টম অফার দেখাই দিছি, এগুলা দেখানো বাকি আছে, অ্যানালিটিক্স গুলা এর ভিতরে কি কি আছে এগুলা। অর্ডার পেজ বাকি আছে। আচ্ছা থাক, অর্ডার পেজ আর এই অ্যানালিটিক্স গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো এন্ড আপওয়ার্ক করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আপওয়ার্কে ধরবো। আপওয়ার্ক মেবি আই থিংক, না, বেনিফিট হচ্ছে আমি যদি আজকে অর্ডার পেজটা দেখায় দেই তাহলে নেক্সট ক্লাসে আমাদের আপওয়ার্কের লাস্ট ক্লাস হবে। আর আমি যদি নেক্সট, আচ্ছা থাক বাদ দেন, একটু লেট করি, আমার আজকে মুড হইতেছে না ক্লাস আর করার। আপনারা এখনো সময় আছে, গিগ বানান। আমরা নেক্সট ক্লাসে অর্ডার পেজ কমপ্লিট করব, মানে এক কথায় নেক্সট ক্লাস হবে ফাইবারের লাস্ট ক্লাস। হ্যাঁ ভাইয়া, আপনি যে ফেসবুক ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছেন না, বায়ার কি ওয়ার্ক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? বুঝিনি আপনার কথা। ফেসবুকের সাথে ওয়ার্ক রিকোয়েস্ট মানে ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছেন না, বায়ার কি ওয়ার্ক, ও আচ্ছা মানে আপনার, আপনি রিকোয়েস্ট ও অ্যাকসেপ্ট বুঝছি, করছেন না, আমি করছে, ও আমি আপনাকে, ও ভাই মন খারাপ করেন না, আমার এটা কিছু করার নাই, আলটিমেটলি জিনিসটা আমার হাতের বাইরে চলে গেছে। সবাই এখন মন খারাপ করে, আলটিমেটলি আমার হাতে কিছু করার নাই ভাই। আমি দেখাই, এই দেখেন আমার ফ্রেন্ড এখানে কই দেখে জানো, ফলোয়ার হয়ে গেছে আমার। আমার ফ্রেন্ডের সংখ্যা 5,000, এই যে আর হয় না অ্যাড, কি করব? ও না, দাঁড়ান দাঁড়ান, 4,990 তো হবে, হবে অ্যাড হবে, দাঁড়ান 10 জনের অ্যাড করতে পারবো আমি আর। আচ্ছা দাঁড়ান, রেকর্ডিং অফ করে দিই, আমাদের আর